কাজী সাহেব, বেশিক্ষণ সময় নেই আমার হাতে, তাড়াতাড়ি বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব ভয়ে ভয়ে ও কম্পিত হাতে বিয়ের কার্যক্রম শুরু করতে লাগলেন। সিডনি শহরে নামকরা ব্যবসায়ী ও আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার লিডার জেহরান আদনানকে তার এবং শহরের সকলেরই খুব ভালোভাবে চেনা রয়েছে। তার বিরুদ্ধে যাওয়ার সাহস কারোরই নেই। তার ক্ষমতা ও দাপট সম্পর্কে সবার ভালোভাবেই জানা রয়েছে। জেরানের কালো দুনিয়া মতামতের বিরুদ্ধে গেলে অথবা তাদের স্বার্থে আঘাত দিলেই সবাইকে করুণ পরিণতি বরণ করতে হয়। অপরদিকে প্রেরণা নিজের চিবুকখানা বুকের অগ্রভাগে ঠেকিয়ে রেখে মাথা নিচু করে রয়েছে। সেই সাথে দুই হাত শক্ত করে গাউনের সাথে খামচে ধরেছে। ঘন ঘন পলক বিশিষ্ট হরিণীর ন্যায় ডাগো ডাগো ধূসর রঙের চোখজোড়া থেকে টপ টপ করে অনর্গল অশ্রু ঝরছে তার। অশ্রু কিছুতেই ঠেকিয়ে রাখতে পারছে না সে। পিয়াস আর আকাশ বোধ হয় এতক্ষণে তাকে খোঁজাখুঁজি করা শুরু করে দিয়েছে। এদিকে সমস্ত কিছু প্রস্তুত করে কাজী সাহেব প্রেরণাকে কবুল বলতে বললে সে কিছুতেই মুখ খুলল না। আগের মতোই অনড় অবস্থাতে চুপচাপ বসে রইল, যেটা দেখে জেহরান প্রচণ্ড বিরক্ত ও রাগান্বিত হলো। সে প্রথমেই থমথমে মুখে কিছুক্ষণ প্রেরণার দিকে তাকিয়ে থেকে তাকে কবুল বলতে বলল, কিন্তু প্রেরণা সেটা না করায় সে আচমকা তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে তার মুখখানা নিজের মুখের দিকে ফেরালো। প্রেরণা আর্তনাদ করে উঠে জেরানের দিকে ভেজা রক্তিম অশ্রুসিক্ত নয়নে তাকালো। অল্প কাঁদলেই মেয়েটার মায়াবী চোখজোড়া তীব্র লালচে বর্ণ ধারণ করে। সেই সাথে ফর্সা চেহারাখানা, বিশেষ করে সরু ও লম্বা নাক ও তুলতুলে গাল দুটো গোলাপি আভায় আচ্ছাদিত হয়ে যায়। কমলার কোয়ার মতো পাতলা ও গোলাপি ঠোঁটজোড়া টকটকে রক্তবর্ণ ধারণ করে। এরই শীতল দৃষ্টিতে তার মুখের দিকে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে রইল। প্রেরণা জোরপূর্বক নিজের চেহারা কঠিন করে রাখল, কিন্তু জেহরান সেসবে পাত্তা না দিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কঠিন স্বরে বলতে লাগলো, তোমার সাহস তো দেখছি বড্ড বেশি বেড়ে গেছে কনস্টান্সেল। বাট 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 এত বেশি সাহস অন্তত আমার সামনে দেখাতে এসো না। দমকা ঝড়ে তরলতার মতো একদম ভেঙে গড়িয়ে যাবে। তোমার আজকে পরিণতি তো জাস্ট একটা ট্রেলার। আমার কাছ থেকে পালকি ঝড়ে ফল ছিল, এরপর যে তোমার জন্য ঠিক কী কী থাকছে তা তুমি নিজেও ভাবতে পারবে না। তাই তোমার জন্য এটাই ভালো হবে আমার কথাগুলো চুপচাপ আর লক্ষ্মী মেয়ের মতো মেনে নাও। তাছাড়াও নিজের কথা না ভাবো, অন্তত নিজের ভাই পিয়াসের কথা তো ভাবতে পারো নাকি, যাকে ছদ্মবেশে নিজের পার্টনার বানিয়ে রেখেছ। শেষের কথাটা অত্যাধিক ফিসফিস স্বরে বলে জেহরান প্রেরণার দিকে তাকিয়ে একটা শয়তানি বাঁকা হাসি দিল। প্রেরণা বিস্ফারিত নয়নি তার দিকে অপলক তাকিয়ে রইল। মুহূর্তেই ভয় তার সে দাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল। এই মানুষটা যে পরিমাণ ডেঞ্জারাস, তাতে তার ভাইয়ের ক্ষতি করতেও পিছুপা হবে না। যে তার বাবা মাকে খুন করতে পারে, তাকে এই পরিস্থিতিতে এনে এভাবে জোর করে বিয়ে করতে চাইতে পারে, সে সব কিছুই করতে পারে। কিন্তু প্রেরণা নিজের ভাইয়ের তার জন্য বিন্দুমাত্র ক্ষতি হোক সেটা কোনোভাবেই চায় না। তাই সে চোখের পানি মুছে নিজেকে শক্ত করে নিল। জেহরান আবারও প্রেরণার দিকে তাকিয়ে শীতল অথচ রাশভারী কণ্ঠে প্রশ্ন করল, এক্ষুনি কবুল বলবে নাকি না? প্রেরণা ভীত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে দ্রুত মাথা উপর নিচ করে হড়বড় করে বলে উঠল, বলছি, এখনই বলছি। জেহরান একটা বাঁকা হাসি দিয়ে তার চুলের মুঠি ছেড়ে দিয়ে হাসকি স্বরে বলে উঠল। দ্যাটস মাই প্রিটি গার্ল। তারপর কাজী সাহেবের দিকে তাকিয়ে জেহরান আদেশের সুরে বলে উঠল, আপনি এবার আপনার কাজ শুরু করতে পারেন। কাজী সাহেব এবার প্রেরণাকে কবুল বলতে বললে সে সাথে সাথে তিন কবুল বলে উঠল। কাজী সাহেব অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। বাকিদের অবস্থাও তাই। এদিকে জেহরানের ঠোঁটের কোণে শয়তানি বাঁকা হাসি তখনও বিদ্যমান। এদিকে প্রেরণার কবুল বলা শেষ হতেই কাজী সাহেব জেহরানকে কবুল বলতে বললেন। জেহরানও দেরি না করে ঝটপট কবুল বলে ফেলল। তারপর ম্যারেজ রেজিস্ট্রি পেপারে দুজন সাইন করতে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হলো। সেই বিয়ে, যে বিয়েতে না আছে দুজনের মধ্যকার একে অপরের প্রতি ভালোবাসা, সম্মান, আর না আছে কোনো আনন্দ খুশি কিংবা গুরুজনদের দোয়া, আছে কেবল প্রতিরোধ আর প্রতিশোধ। এদিকে বিয়ে সম্পন্ন হতে জেহরান প্রেরণাকে এক টান দিয়ে দাঁড় করিয়ে দিয়ে ঝটপট পাজাকোলা করে নিজের কোলে তুলে নিল। প্রেরণা প্রবল বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। পর মুহূর্তে জেহরান হাঁটা শুরু করতে
তার শরীরে একটা ঝাঁকুনি লাগলো। তাই প্রেরণা তড়িঘড়ি করে জেহরানের ঘাড় ও গলা দুই হাতে পেঁচিয়ে ধরল। তারপর এক দৃষ্টিতে তার চেহারার পানে তাকিয়ে রইল। পুরুষালী সুদর্শন চেহারায় দয়ামায়া লেশ মাত্র নেই, কেবল কাট ও কঠিন হয়ে রয়েছে তার সমস্ত চেহারা। এই পুরুষটা যদি মিষ্টভাষী আর নরম হৃদয়ের কোনো পুরুষ হতো, তাহলে প্রেরণা নির্ঘাত কবেই তার প্রেমে পড়ে যেত। কিন্তু জেহরান পুরোটাই তার চাওয়ার বিপরীত, অথচ এই মানুষটার সাথে দুর্ঘটনাক্রমে তার সারাটা জীবন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে কিভাবে যেন জড়িয়ে গেল। এই বাঁধন থেকে সে মুক্ত হতে চায়, কিন্তু কিভাবে? জেহরান না তাকিয়ে বুঝতে পারছে যে প্রেরণা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কিন্তু সে সেদিকে পাত্তা না দিয়ে হনহন করে হেঁটে কাজী অফিসের বাইরে বেরিয়ে গেল। কাজী অফিসের সামনে রাখা তার ব্র্যান্ড নিউ ব্ল্যাক মার্সিডিজ কার, সেটার সামনে এগিয়ে গিয়ে গাড়ির দরজা খুলে প্রেরণাকে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ে দুজনের সিট বেল্ট লাগালো। প্রেরণার সিট বেল্ট লাগানোর মুহূর্তে জেহরান তার অত্যাধিক কাছে চলে এসেছিল। ওই মুহূর্তটায় না চাইতেও প্রেরণার দম বন্ধ হয়ে আসছিল। জেহরানের পুরুষালী লোনের মাস্কি সুঘ্রাণ তাকে এক প্রকার বিমোহিত ও মাতাল করে দিচ্ছিল। ফলে তার নারী সত্তা এক মুহূর্তের জন্য জেহরানকে নিজের খুব কাছে পেতে চাইল, কিন্তু নিজের মনের ভাবনাকে সে ঘৃণার সাথে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করল। এদিকে জেহরান গম্ভীর মুখভঙ্গিতে দ্রুত গাড়ি স্টার্ট দিল। তার পেছনে পেছনে কয়েকটি গাড়ি ভর্তি করে গার্ডরা ছুটে চলল। সিডনি শহরে অভিজাত এলাকার শান্তিপূর্ণ এক প্রান্তে দাঁড়িয়ে আছে জেহরানের বিশাল বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। সাদা মার্বেল আর কাচের সমন্বয়ে তৈরি এই ভবনটির দৃষ্টিনন্দন স্থাপত্য অসাধারণ শিল্পকর্মের মতো। বাড়ির সামনে রাজকীয় নকশার বিশাল ফটক, আর সেই ফটক খুলে পাথরের আঁকাবাঁকা পথ ধরে পৌঁছে যাওয়া যায় সবুজে ঘেরা বাগানে। বাগান জুড়ে ছড়িয়ে রয়েছে বিভিন্ন রঙের গোলাপ, অর্কিড, ডেইজি, ড্যাফোডিল, রজনীগন্ধা, হাসনা হেনা, বাগানবিলাস, সূর্যমুখী, চন্দ্রমল্লিকা আর টিউলিপের সারি। চারপাশের বিস্তৃত ছায়াঘেরা আম্রকুঞ্জ আর ঝর্ণার মতো কলকল করে বয়ে যাওয়া কৃত্রিম ফোয়ারা প্রাকৃতিক ও শহরের ধাঁচের সংমিশ্রণে তৈরি এই পরিবেশকে করে তুলেছে আরও মোহনীয়। পাখির কিচিরমিচির ডাক আর ফুলের মিষ্টি সুবাস মিলেমিশে এক স্বপ্নপুরীর আবেশ ছড়িয়ে দেয় সর্বত্র। বাগানের একপাশে স্বচ্ছ নীল জলে ভরা বিশাল সুইমিং পুলটির চারপাশে সাজানো রয়েছে অভিজাত সানলাউন্সার। দুপুরে রোদের জলে ঝিলিমিলি প্রতিফলন এক মোহনীয় দৃশ্য তৈরি করছে। লাউঞ্জদারে বসে কেউ আরাম করে রোদ পোহাতে পারে, আবার কেউ বা চাইলে হাতে বই বা ঠান্ডা পানীয় নিয়ে সময় কাটাতে পারে। পুলের ধারে রঙিন ছাতার নিচে রাখা টেবিলে পানীয় ও ঝুড়ি ভর্তি ফলমূল এখানকার পরিবেশকে করে তোলে আরও আকর্ষণীয়। ভোর সকালের দিকে চারপাশে ফুলের সুঘ্রাণ আর হালকা শীতল বাতাস এক স্বস্তিদায়ক আবহ এনে দেয়। আর সন্ধ্যা নামলে পুলের চারপাশে রং বেরঙের আলো জ্বলে উঠলে জায়গাটি হয়ে ওঠে একেবারে রোমান্টিক আবহে পরিপূর্ণ আর ঝলমলে সুন্দর। এদিকে জেহরান প্রেরণাকে নিজের রুমে এনে বেডের উপর আঁচড়ে ফেল। প্রেরণা বেডে সিটকে পড়লেও পরক্ষণে দুই হাতে ভর দিয়ে উঠে বসল। তারপর চারপাশে একবার নজর বোলালো, সেই চিরচেনা বন্দিশালা। জেহরানের বিশাল বড় মাস্টার বেডরুমে মাস্টার বেডটা খুবই চমৎকার লাগছে দেখতে। অভিজাতপূর্ণ ও শৌখিন আসবাবপত্র দিয়ে ঘেরা ঘরের প্রতিটি আনাচে কানাচে, সেই সাথে কালো থিমের দেওয়াল জুড়ে রয়েছে অসংখ্য নামি দামি পেন্টিং, বেশিরভাগই দেখতে ভারী অদ্ভুত ও ভয়ানক। রুমের সাথে লাগোয়া বিশাল ব্যালকনি। প্রেরণা এক দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করে জেহরানের দিকে তাকাতেই দেখতে পেল সে এখনও তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ঠোঁটের কোণে এখনও একটা নিষ্ঠুরতা ছিলের হাসি বিদ্যমান, যেটা কিনা তার বিজয় এবং প্রেরণার পরাজয়কে নির্দেশ করে। জেহরানের এরকম হাসি দেখে প্রেরণার শরীরটা মুহূর্তেই জ্বলে উঠল। সে জেহরানের সামনে দ্রুত কদমে এগিয়ে গিয়ে হিংস্র বাঘিনীর ন্যায় গর্জে উঠে মুখোমুখি দাঁড়িয়ে তেজি কণ্ঠে বলতে শুরু করলো, আমার জোর করে বিয়ে করে ভেবেছেন আপনি নিজের জিদ হাসিল করে নিয়েছেন? এমনটা কোনো দিনই সম্ভব হবে না বলে দিচ্ছি মিস্টার জেহরান আদনান। অনেক বড় ভুল করেছেন আপনি আমার সঙ্গে পাঙ্গা নিয়ে। আমি আপনাকে ভালোবাসি না, আর না কোনোদিন বাসবো। আমি আপনার প্রেরণা নই। এই মিথ্যে বিয়ের সম্পর্ক, এটা দিয়ে আপনি আমাকে আটকে রাখতে পারবেন না। আমি আপনার এই জাল ছিন্ন করে একদিন ঠিকই বের হয়ে যাবো এবং আপনাকে আপনার কৃতকর্মের শাস্তিটাও দেব।
আপনার জঘন্য উদ্দেশ্য আমি কখনোই পূরণ হতে দেব না। জেহরান কোনো কথা না বলে একটা বাঁকা হাসি দিয়ে প্রেরণার দিকে এগিয়ে এসে তার কোমর পেঁচিয়ে এক টানে নিজের শরীরের সাথে চেপে অপর হাত দিয়ে তার পিঠ জড়িয়ে ধরল। প্রেরণা প্রথমে হকচকিয়ে গেলেও পরক্ষণে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। জেহরান তার এক হাতের বাঁধন আরও শক্ত করে চেপে ধরে প্রেরণার দুই গাল অন্য হাত দিয়ে বেশ জোরে চেপে ধরল। প্রেরণা এতে প্রচণ্ড ব্যথায় কুকিয়ে উঠল। জেহরান তার ব্যথাতো চেহারার পানে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে কিছুটা ব্যঙ্গাত্মক সুরে বলতে লাগলো, ও তাই নাকি কনস্টান্সেল? কিন্তু এমনটা যে আমি কিছুতেই হতে দেব না। আহারে, তুমি আর তোমার গ্যাং আমার কিচ্ছু করতে পারবে না, স্বীকার করো কিংবা না করো। তুমি যে আমার প্রেরণা সেটা আমি খুব ভালো করেই জানি। এই জেহরানের খাঁচে আরেকবার যখন আটকে পড়েছ, তার মানে সারা জীবনের জন্য তরপাতে হবে তোমায়। তরপাতে তরপাতে জীবন হৃদয় একেবারে ঝালাফালা হয়ে যাবে, তবুও কোনোদিন মুক্তি পাবে না। আমার ভয়ঙ্কর ভালোবাসা সহ্য করার জন্য পুনরায় প্রস্তুত হয়ে যাও কনস্টান্সেল। কথাগুলো বলেই জেহরান লোমহর্ষক একটা অট্ট হাসি দিল, যার ফলে প্রকম্পিত হয়ে উঠল গোটা রুম। প্রেরণা ভয় শিউরে উঠে দেওয়ালের সাথে চেপে দাঁড়ালো। তার শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরে পড়ছে। এদিকে তার সাইড ব্যাগে থাকা মোবাইলটা অনেকক্ষণ যাবৎ ভাইব্রেট করে যাচ্ছে, সেদিকে তার বিন্দু মাত্র খেয়াল নেই। আকাশ আর পিয়াস অনেকক্ষণ যাবৎ তাকে কল দিয়েই যাচ্ছে, কিন্তু সে রিসিভ করছে না দেখে প্রচণ্ড দুশ্চিন্তা করছে তারা। জেহরান প্রেরণার পানে ইগল দৃষ্টি নিক্ষেপ করে চুকচুক করে ব্যঙ্গাত্মক জাতীয় কিছু আওয়াজ করল। তারপর প্রেরণার দিকে দ্রুত কদমে এগিয়ে এসে এক হাতে তার চুল মুঠো করে চেপে ধরে এবং অপর হাতে তার কোমর পেঁচিয়ে ধরে জোরপূর্বক প্রেরণার ঠোঁটে চুম্বন করতে লাগলো সে। প্রেরণা তীব্রভাবে ছটফট করতে লাগলো, কিন্তু এতে কোনো লাভ হলো না। প্রেরণার ঠোঁটে জেহরান নিজের আক্রোশ ও ক্ষোভ মেটাতে উঠে পড়ে লাগলো। এভাবেই মিনিট 5 সময় কেটে গেল। এক সময় জেহরান প্রেরণাকে ঝটকা মেরে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে লাইটার দিয়ে সেটা জ্বালিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরল। এরপর প্রেরণার উদ্দেশ্যে এক চোখ টিপ মেরে খানিকটা বাঁকা হাসি হেসে ব্যালকনির ভেতরে চলে গেল। এদিকে প্রেরণা তখনও মূর্তির মতো দাঁড়িয়ে থেকে তার যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর নিজের ঠোঁট জোরে জোরে ঘষতে লাগলো, ফলে তার ঠোঁটের অবস্থা আরও করুণ হয়ে উঠল। প্রেরণা কাঁদতে কাঁদতে দেওয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ে ভাবতে লাগলো অতীতের ঘটনাবলী, কিভাবে তার হাসি খুশি ও উৎসাহ জীবনে হঠাৎ করে জেহরান আদনান নামক অপ্রত্যাশিত যুবকটির আগমন ঘটেছিল, কিভাবে তার সাথে তার জীবনটা জড়িয়ে গেল এবং যার পরিক্রমায় তার আজকের এই পরিণতি। কিন্তু জেহরানকে তার কৃতকর্মে শাস্তি দিবে বলে ঠিক করল প্রেরণা। তার সাথে শেষ পর্যন্ত লড়ে যাবে সে। এসব ভাবতে ভাবতে চোখের পানি মুছে নিজেকে শক্ত করল প্রেরণা। প্রেরণার বাসা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে দুশ্চিন্তার রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে পিয়াস এবং আকাশের অন্তরে। এত কড়া সিকিউরিটি গার্ড এবং নিরাপত্তা সত্ত্বেও জেহরান কিভাবে প্রেরণাকে কিডন্যাপ করে নিয়ে গেল, এটাই ভেবে পাচ্ছে না তারা। সেই সাথে নিজেদেরও ভীষণভাবে ব্যর্থ বলে মনে হচ্ছে। পিয়াস আকাশের উদ্দেশ্যে বলল, এখন কি করবে তুমি? কি আর করব, প্রেরণাকে উদ্ধার করার ব্যবস্থা করব। সেই সাথে জেহরান আদনানকে কঠোর একটা শিক্ষা দিতে হবে। ব্যাটার অনেক বেশি বার বেড়ে গেছে। কথাগুলো বলে রক্তচক্ষু সমেত হাতজোড়া মুষ্টিবদ্ধ করল আকাশ। আরমান তালুকদার এবং আরাব তালুকদার সেখানে উপস্থিত ছিলেন। আরমান তালুকদার আকাশের উদ্দেশ্যে গম্ভীর স্বরে বললেন, শেষ করে দাও ওই জেরহানকে, শত্রুর শেষ রাখতে নেই। কিন্তু এত সহজে ওকে মারবো কিভাবে বাবা? দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। ওর মতো শক্ত জিনিসকে এত সহজে ভাঙা সম্ভব নয়। কিন্তু সেটাই তো কিভাবে করব? আপাতত উত্তপ্ত মস্তিষ্কে কোনো কিছুকে না করে শান্ত থাকো। তারপর সুযোগ বুঝে ঠান্ডা মাথায় জেরনের উপরে হামলা হবে, সাথে প্রেরণাকেও উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু আমার বোনের জন্য ভীষণ চিন্তা হচ্ছে। আরাব তালুকদার গম্ভীর স্বরে বললেন, চিন্তা হলেও কিছু করার নেই। বোনের প্রোটেকশনের কথা আরও আগে ভেবে রাখা উচিত ছিল তোমার। পিয়াস হতাশ হয়ে সেখান থেকে চলে গেল। সে চলে যেতে আরব তালুকদার আরমান তালুকদারের উদ্দেশ্যে বলে উঠলেন, এই পিয়াসটাকে রাস্তা থেকে কবে হটাবে ভাইজান? এর বাপ মায়ের মতো একে আর এর বোনকেও খতম করে দিলেই তো পারো।
এখনই ওই পিয়াসকে খতম করব না আমি। ওর আর ওর বোনের মাধ্যমে জেহরান আদনানকে ধ্বংস করার পর নিজেতে পিয়াসকে হত্যা করব আমি। আর ওই প্রেরণাকে নিজের মতো করে পেয়ে ভোগ না করে তো কিছুতেই মারতে পারবো না। শাড়ি অনেক বেশি জেদি, কিছুতেই আমার হাতে ধরা দিতে চায় না। একবার হাতের মুঠোয় পেয়ে নেই, এরপর দেখাবো আমার কাছ থেকে কিভাবে ছাড়া পায়। কথাগুলো বলে দাঁত কটমট করে হাত দুটো শক্ত করে নিল আকাশ। আরমান তালুকদার এবং আরাফ তালুকদারের ঠোঁটের কোণে কুটিল হাসি ফুটে উঠল। অতীতের করা অসংখ্য পাপের মধ্যে একটা পাপের কথা ইদানিং তাদের মাথায় চড়ে যাচ্ছে। সেজন্য জেহরানকে আরো বেশি ভয় লাগছে তাদের। যত তাড়াতাড়ি সম্ভব জেহরানের বিনাশ চায় তারা। রুমের বিছানায় চুপচাপ বসে রয়েছে প্রেরণা। সকাল থেকে কোনো কিছুই মুখে দেয়নি সে। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে বেচারি। বারবার নিজেকে শক্ত হওয়ার আশ্বাস দিলেও নাজুক মনটা ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। জেহরানের তার সাথে করা অতীতের কর্মকাণ্ড সবকিছু মনে রয়েছে তার। এমন একটা মানুষের সঙ্গে সামনাসামনি কিভাবে লড়বে সেটাই বুঝতে পারল না প্রেরণা। হঠাৎ করে জেহরান বাথরুম থেকে রুমে প্রবেশ করলো। তার গায়ের উপরের অংশ উন্মুক্ত, নিচের অংশে কেবল একটি সাদা টাওয়াল জড়ানো। চুলগুলো ভেজা এবং শরীর জুড়ে বিন্দু বিন্দু জলকণা লেপ্টে রয়েছে। প্রেরণা একবার তার দিকে তাকিয়ে মুহূর্তে নিজের দৃষ্টি সরিয়ে নিল। ব্যাপারটা মোটেও পছন্দ হলো না জেহরানের। সে প্রেরণার দিকে তড়িৎ গতিতে এগিয়ে গিয়ে তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে তার মুখখানা নিজের মুখের দিকে ফেরালো। প্রেরণা ভীত দৃষ্টিতে জেহরানের মুখপানে তাকালো। জেহরান প্রেরণার দুই গাল চেপে ধরে কাট কাট কণ্ঠে বলতে লাগলো, আমার উপর থেকে নজর ফেরানোর সাহস তুমি কোথায় পেলে কনস্টান্সেল? প্রেরণা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে তেজি স্বরে বলল, কতবার বলেছি আমাকে এসব নামে রাখবেন না আপনি। আমি ক্লারা উইলিয়ামস। জেহরান নিজের হাতের বাঁধন আরো দৃঢ় করলে প্রেরণা ব্যথায় কুকিয়ে উঠল। জেহরান দাঁতে দাঁত পিষে কঠিন স্বরে বলল, আরেকবার আমার সামনে একটা মিথ্যে কথা বললে তোমার জিভ টেরে ছিঁড়ে ফেলবো বলে দিচ্ছে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি সামনে থাকলে তোমার নজর যেন কোনোভাবে আমার উপর থেকে না সরে, নাহলে এর জন্য কড়া পানিশমেন্ট পেতে হবে তোমায়। বলেই প্রেরণা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল জেহরান। উগ্রভাবে চুম্বন করতে থাকায় প্রেরণার ঠোঁটের একাংশ কেটে রক্ত বেরিয়ে গেল। ফলে প্রেরণা জেহরানকে দুই হাতে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে সরিয়ে দিল এবং তার গালে থাপ্পড় মেরে বসল। জেহরান এতে প্রচণ্ড রেগে গেল। সে মুহূর্তেই দুই হাতে প্রেরণার গলা চেপে ধরল। প্রেরণা ব্যথা ও ভয়ে অস্ফুট স্বরে বলে উঠল, আম সো সরি, প্লিজ মাফ করে দিন আমায়। প্রেরণার কথাটা শুনে জেহরান গম্ভীর কণ্ঠে বলে উঠল, ভুল যখন করেছো তাহলে এর মাসুলও তোমাকে দিতে হবে কনস্টান্সেল। আর আমি মানুষটা খুব একটা ভালো নই, বুঝছো? আর না আমার মনে তেমন কোনো দয়াময় আছে। তেমন কাছ থেকে দয়া করোনা পাওয়ার আশা ছেড়ে দাও। প্রেরণা হতাশ হয়ে একটা প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, তাহলে ঠিক কি করলে আমার ভুলের প্রায়শ্চিত্ত হবে বলে দিন দয়া করে। আমাকে এইসব থেকে মুক্তি দিন প্লিজ। মুক্তি তো তুমি আমার কাছ থেকে কোনো দিনই পাবে না। জেহরানের বলা এই কথাটাই এমন কিছু ছিল যেটা শুনে প্রেরণা তড়িৎ গতিতে তার চোখের দিকে ফিরে তাকালো। জেহরান কেমন একটা নেশালো দৃষ্টিতে তার মুখপানে তাকিয়ে রয়েছে। তার চোখে মুখে একটা অদ্ভুত দৃঢ়তা ও নেশার আভাস দেখতে পেল প্রেরণা। তবে সেটা ক্ষণিকের জন্যই, মুহূর্তের মাঝেই সেটা উধাও হয়ে গেল। জেহরান দ্রুত আলমিরা থেকে শার্ট প্যান্ট নিয়ে প্রেরণার সামনেই পরিধান করতে লাগলো। প্রেরণা না চাইতেও বাধ্য হয়ে জেহরানের ওপর থেকে নজর সরালো না। জেহরান এরপর প্রেরণাকে বেড থেকে নামিয়ে টানতে টানতে নিচের স্টোর রুমের দিকে নিয়ে আসলো। নিজের পকেট থেকে চাবি বের করে দরজা খুলে প্রেরণাকে এক ধাক্কায় রুমের ভেতরে প্রবেশ করিয়ে দিল জেহরান। তারপর নিজেও ঢুকে দরজা বন্ধ করে দিল। স্টোর রুমটা আধো আধো অন্ধকারাচ্ছন্ন। সেই সাথে রুম জুড়ে একটা সীমাহীন স্তব্ধতা বিরাজ করছে। তার উপর জেহরানের প্রেরণাকে এভাবে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়াতে প্রেরণা সীমাহীন ভয় পেয়ে গেল। খারাপ ভাবনারা তার মনে উকি ঝুঁকি দিতে লাগলো। প্রেরণা সারা শরীর ভয়ে কাঁপতে লাগলো এবং ঝরঝর করে ঘাম ঝরতে লাগলো। প্রেরণা জেহরানের দিকে তাকিয়ে দেখতে পেল সে এখনো শয়তানি বাঁকা হাসি হেসে প্রেরণার দিকে তাকিয়ে থেকে স্থির ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। তার ঈগল দৃষ্টি জোড়া প্রেরণার দিকে নিবদ্ধ হয়ে রয়েছে। প্রেরণা বিস্ফারিত দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে কম্পিত কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই
জেহরান তার জিন্সের পকেট থেকে একটা কৌটা বের করে আনলো। তারপর সেটার মুখ খুলে দিয়ে প্রেরণার দিকে অযাচিত কিছু বস্তু ছুড়ে দিল। মুহূর্তে সেই বস্তুগুলো প্রেরণার চারপাশ থেকে ঘিরে ধরল। প্রেরণা ভালো মতো দৃষ্টি ফেলে দেখতে পেল সেই বস্তুগুলো তেলাপোকা এবং কিছু ওই পোকা। সেগুলো তার সারা শরীরে কিলবিল করে পেঁচিয়ে ধরছে, কিছু আবার মেঝেতে গড়াগড়ি খেয়ে তার দিকে উড়ে আসছে। এসব দেখে প্রেরণার সমস্ত শরীর ঘিন ঘিন করে উঠল। সে লাফাতে লাফাতে হাত পা ছোড়াছুড়ি করে চিৎকার করতে লাগলো। অপরদিকে জেহরান তার এই অবস্থা দেখে মজা নিতে লাগলো আর হাসতে লাগলো। প্রেরণা ভেজা চোখে জেহরানের দিকে তাকিয়ে তাকে এভাবে হাসতে দেখে মনে মনে ভাবতে লাগলো লোকটা কতটাই না হৃদয়হীন আর পাষাণ। এভাবে বেশ কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর প্রেরণা উপায়ন্তর না পেয়ে এক দৌড়ে সোজা জেহরানের দিকে ছুটে গিয়ে তাকে দুই হাতে শক্ত করে আঁকড়ে ধরল। প্রেরণার অস্থিরভাবে আঁকড়ে ধরাটা অনেকটা ধাক্কার মতো অনুভূত হলো জেহরানের কাছে। এদিকে আচমকা ঘটনায় জেহরান হতবিহ্বল হয়ে তাল সামলাতে না পেরে মেঝেতে ধপাস করে পড়ে গেল। তার উপরে প্রেরণা পড়তেই সেকেন্ডের ব্যবধানে প্রেরণার ঠোঁট জোড়া বেশ জোরালো ভঙ্গিতে জেহরানের ঠোঁট দুটোকে স্পর্শ করলো। ঘটনাটা এত দ্রুত ও আকস্মিকভাবে ঘটল যে কেউ কিছু বুঝে ওঠার সময় পেল না। জেহরান ও প্রেরণা দুজন এতটাই হতভম্ব হয়ে গেল যে তারা সেই অবস্থা থেকে নড়ার কথা মাথাতে চিন্তাও করতে পারল না। তাদের কাছে মনে হলো সময় যেন থমকে গেছে, অনুভূতিরা নির্বাক হয়ে গেছে। কেবল একটা অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তাদের দুজনের সমস্ত শরীর জুড়ে। দুজন বড় বড় চোখ করে বিস্ফারিত দৃষ্টিতে একে অপরের দিকে নিরন্তরভাবে তাকিয়ে রয়েছে কেবল। এভাবে কতটা সময় কেটে গেল তারা কেউই বুঝতে পারল না। এদিকে প্রেরণা জেহরানের অসতর্কতার সুযোগ পেয়ে তার উপর থেকে উঠে দাঁড়িয়ে এবং দ্রুত স্টোররুমের দরজা খুলে সেখান থেকে এক ছুটে বেরিয়ে গেল। জেহরান যখন সম্বিত ফিরে পেল ততক্ষণে প্রেরণা সিঁড়ি বেয়ে সোজা রুপটপে চলে গেছে। জেহরান দ্রুত কদমে তার পিছু পিছু ছুটে গেল। 1 মিনিট অতিবাহিত হওয়ার আগে জেহরান রুপটপের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল প্রেরণা রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচে উকি ঝুঁকি দিচ্ছে। জেহরানের উপস্থিতি টের পেয়ে তার দিকে ভয়ার্ত দৃষ্টিতে ফিরে তাকালো সে। প্রেরণা ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলতে লাগলো, একদম আমার কাছাকাছি আসবে না বলে দিচ্ছে জেহরান, না হলে কিন্তু আমি ছাদ থেকে ঝাঁপ দিব। তো চাপ দাও না মাই ডিয়ার ক্রিস্টানজেল, কে মনে করেছে তোমাকে? বলতে বলতে ধীরে ধীরে প্রেরণার কাছাকাছি এগিয়ে আসতে লাগলো জেহরান। প্রেরণা সেটা দেখে কয়েকটা শুষ্ক ঢোক গিলে আরো পেছাতে লাগলো, কিন্তু রেলিংয়ে পিঠ ঠেকে যাওয়ায় সে ভয়ে ভয়ে একবার পেছন দিকে ফিরে তাকালো। তারপর পুনরায় শঙ্কিত দৃষ্টিতে জেহরানের দিকে ফিরে তাকাতেই দেখতে পেল জেহরান একদম তার কাছাকাছি এসে দাঁড়িয়েছে। জেহরান প্রেরণাকে দুই দিক দিয়ে লক করে তার মুখের একদম কাছাকাছি নিজের মুখ নিয়ে হিমশীতল কণ্ঠে বলতে লাগলো, তুমি এখনো সে ভিতরে রয়ে গেছো ক্রিস্টানজেল। যতই সাহসী হয়ে যাও না কেন, আমার সাথে তুমি কখনোই পারবে না। প্রেরণা সাহস জুগিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, আমি কি পারি আর কি পারি না সেটা আপনাকে খুব দ্রুত দেখিয়ে দেবো জেহরান। নিজের ভবিষ্যৎ পরিণতি ভোগ করার জন্য তৈরি হয়ে যান আপনি। জেহরান প্রেরণা দুই গাল চেপে ধরে তার গলায় মুখ ডুবিয়ে দিয়ে অসংখ্য চুমু খেতে লাগলো। সেই সাথে বেশ জোরে একটা কামড় বসিয়ে দিল। প্রেরণা ব্যথায় কুকিয়ে উঠে জেহরানের পিঠ খামচে ধরে নিজের চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। জেহরান প্রেরণা চুলের ভাঁজে মুখ ডুবিয়ে দিয়ে হাসকি স্বরে বলতে লাগলো, স্বীকার করে নাও না, তুমি আমার ক্রিস্টানজেল। কেন তো লুকোচুরি করছো? আমি আপনার ক্রাশ এঞ্জেল বা পরিণীতা নওয়াজ প্রেরণা নই, আমি ক্লারা উইলিয়ামস। জেহরান প্রেরণার মুখের দিকে তাকিয়ে বাঁকা হেসে শীতল কণ্ঠে বলল, আমি তো কখনো তোমাকে আমার ওয়াইফের ফুল নেম বলিনি, তাহলে তুমি কিভাবে জানতে পারলে? প্রেরণা ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রচণ্ড ভীত হয়ে গেল। সে আমতা আমতা করে বলতে লাগলো, না মানে লিসেন, আপনার মতো একজন সুপরিচিত গ্যাংস্টার ওয়াইফের নাম জানা আমার জন্য কোনো কঠিন ব্যাপার নয় মিস্টার জেহরান আদনান। জেহরানের সদ্য স্বাভাবিক হয়ে যাওয়া চেহারা আচমকা ভীষণ কঠিন হয়ে গেল। সে প্রেরণা চুলের মুঠি শক্ত করে চেপে ধরল এবং পোশাকের ভেতরে তার নরম পেট খামচে ধরল। প্রেরণা ব্যথায় আর্তনাদ করে উঠল। তার চোখে অশ্রু এসে গেলেও সে জ্বলন্ত দৃষ্টিতে জেহরানের অগ্নি দৃষ্টির পানি পলকহীনভাবে তাকিয়ে রইল। জেহরান প্রচণ্ড রাগে দাঁতে দাঁত পিষে কড়া স্বরে বলল,
আর কত মিথ্যা কথা বলবি তুই? আর কত ছলনা করবি আমার সাথে? কেন মিথ্যা নাটক করছিস তুই? বলতে বলতে প্রেরণাকে ছাদের রেলিং থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিল জেহরান। প্রেরণা প্রচণ্ড ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠতে নিলেই তার এক হাত খপ করে ধরে ফেলল জেহরান। এদিকে ভয়ে ভয়ে একবার নিচের দিকে তো আরেকবার জেহরানের পানে তাকালো প্রেরণা। ভয়ে তার অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই 50 তলা বিল্ডিং এর ওপর থেকে নিচে পড়লে মৃত্যু নিশ্চিত। জেহরান এখনো প্রেরণার দিকে হিমশীতল ও ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন কোনো ভয়ানক মনস্টার সে। জেহরান প্রচণ্ড ক্ষুব্ধ ও শীতল কণ্ঠে বলতে লাগলো, শেষবারের মতো বলছি, আমার প্রশ্নের ঠিক ঠিক জবাব দাও কার্সাঞ্চেল। কেন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? কেন আমায় গুলি করেছিলে? কেন তোমার চোখে আমার প্রতি এত ঘৃণা আমি দেখতে পাই? সে তো আমি আপনাকে শুরু থেকেই ঘৃণা করি মিস্টার জেহরান আদনান। আপনি আমার এবং আমার পরিবারের সাথে যা যা করেছেন তার জন্য আমার ঘৃণাই আপনার প্রাপ্য, রাইট? মুহূর্তে জেহরানের কুঞ্চিত কপাল শিথিল হয়ে গেল। সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গেলেও পরক্ষণে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে প্রেরণাকে জিজ্ঞেস করলো, তাহলে স্বীকার করছো যে তুমি আমার প্রেরণা, অর্থাৎ কার্সাঞ্চেল? প্রেরণা তেজদীপ্ত কণ্ঠে বলতে শুরু করলো, হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছি, আমি প্রেরণা, পরিণীতা নওয়াজ প্রেরণা আমি, কিন্তু আপনার প্রেরণা নই আমি। আর আপনি জিজ্ঞেস করেছিলেন না কেন আমি আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম? জানেন কেন আপনাকে গুলি করেছিলাম আমি? জেহরান যান্ত্রিক স্বরে জিজ্ঞেস করলো। কেন? প্রেরণা আক্রোশ ভরা কণ্ঠে চেঁচিয়ে বলে উঠল, কারণ আপনি আমার বাবা মায়ের হত্যাকারী। প্রেরণার বলা বাক্যটা জেহরানের কানে বিস্ফোরণের মতো প্রবেশ করলো, যেন সে মূর্তির মতো হয়ে গিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে প্রেরণার মুখ পানে তাকিয়ে রইল, যার চোখে মুখে এই মুহূর্তে সীমাহীন ক্রোধ এবং ঘৃণা দেখা যাচ্ছে। জেহরান থেমে থেমে যান্ত্রিক কণ্ঠে জিজ্ঞেস করলো, আমি তোমার বাবা মায়ের হত্যাকারী? এ কথা কে বলেছে তোমাকে? স্বচক্ষে প্রমাণ দেখেছি আমি। ভুল দেখানো হয়েছে তোমাকে। কে তোমাকে এসব দেখিয়েছে? তার নাম বলো। কেউ আমায় ভুল দেখায়নি, বরং আপনি নামক ভুল এবং অদৃশ্য মরীচিকা থেকে আমায় মুক্ত করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা। আবারও আমায় পাঠিয়েছেন আপনাকে ধ্বংস করতে। দুজন অনেকক্ষণ যাবৎ একে অপরের মুখপানে নীরব হয়ে তাকিয়ে রইল। একজনের চোখে জ্বলন্ত আগুন তো অপরজনের চোখে নিষ্প্রভ আগুন। জেহরান একসময় প্রলম্বিত নিঃশ্বাস ফেলে প্রেরণাকে টেনে উপরে তুলে নিজের দিকে টান মারল। মুহূর্তেই প্রেরণা জেহরানের প্রশস্ত বুকে এসে ধাক্কা খেল। জেহরান তার মাথা চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। প্রেরণা ঘৃণায় জেহরানের কাছ থেকে নিজেকে মুক্ত করতে চাইলে জেহরান দুই হাতে আরো শক্ত করে তাকে নিজের বুকে মাঝে চেপে ধরল। প্রেরণা তবুও ছটফট করতে করতে রাগান্বিত স্বরে বলল, ছাড়ুন ছাড়ুন বলছি আমায়। জেহরান প্রেরণার কোমর দুই হাতে অত্যন্ত শক্তভাবে চেপে ধরল। ফলে প্রেরণা ব্যথায় কুকিয়ে উঠল। জেহরান এরপর প্রেরণার চোয়াল শক্ত করে চেপে ধরে তার মুখখানা নিজের মুখের দিকে ফেরালো। তারপর ক্রুদ্ধ স্বরে বলতে লাগলো, আরেকবার ছটফট করলেই কিংবা বাড়তি একটা কথা বললেই 50 তলা বিল্ডিং থেকে একেবারে নিচে ফেলে দেব। বলে দিচ্ছে, আমার নামে তোমার কানে ঠিক কে কান পরে দিয়েছে সেটাও খুব দ্রুত খুঁজে বের করবো আমি। তখন তুমি বুঝতে পারবে তোমার বাবা মায়ের আসল হত্যাকারী ঠিক কে বা কারা। আর তারপর সে কালপিটের এমন বিভৎস অবস্থা করব যে সেটা দেখে সে ভয়ে শিউর উঠবে তুমি। তবে বলা যায় না, বেচ একাধিকও থাকতে পারে। আর তুমি আমাকে ভুল বুঝে আমায় ছেড়ে দূরে যাওয়ার শাস্তি অবশ্যই পাবে কার্সাঞ্চেল। আমার শত্রুদের আমি পৃথিবী থেকে নিঃশেষ করে দিলেও তোমাকে সারাটা জীবন ভর জীবন্ত রাখবো আমি, আমার খুব নিকটে রাখবো। সারাটা জীবন আমার ভয়ঙ্কর ভালোবাসার অত্যাচার সহ্য করবে তুমি, আর এটাই হবে তোমার যোগ্য শাস্তি। কথাগুলো বলে প্রেরণাকে নিজের থেকে এক প্রকার ছিটকে দূরে সরিয়ে দিল জেহরান। প্রেরণা হতভম্ব দৃষ্টিতে তার পানে তাকিয়ে রইল। জেহরানের কথাগুলো এখনো গলিত সীসার মতো তার কানে প্রবেশ করছে। জেহরান প্রেরণার দিকে গোল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই ফোন বের করে লিয়ামকে কল করলো। লিয়াম মুহূর্তেই কল পিক করার পর জেহরান তাকে গুরুগম্ভীর স্বরে আদেশ করলো, ক্লারা উইলিয়ামসের 2 পার্টনার এবং তার গ্যাংস্টার গ্রুপ সম্পর্কে যাবতীয় ইনফরমেশন আমার চাই। বিশেষ করে ওর 2টা পার্টনারকে খুব দ্রুত সরাসরি আমার টর্চার সেলে চাই। আর বাংলাদেশের পরিণীতা নওয়াজ প্রেরণার বাবা মা ঠিক কীভাবে খুন হলো সে সব সম্পর্কে নিখুঁতভাবে ইনভেস্টিগেশন করার দায়িত্ব দিলাম তোমাকে। বেরিয়ে পুলিশের লয়ার ম্যানেজ করে এসব কাজ সম্পন্ন করবে তুমি।
সাথে যত ইচ্ছে গার্ড নিয়ে নাও, সময় মাত্র 3 দিন দিলাম। লিয়াম কিয়তক্ষণ চুপ থেকে এরপর দৃঢ় স্বরে জবাব দিল। ওকে স্যার, কাজ হয়ে যাবে। জেহরান প্রেরণাকে জোরপূর্বক রুমে নিয়ে আসার পর প্রেরণা একটা অপ্রত্যাশিত কাণ্ড করে বসলো। ফলকাটা ছুরি হাতে নিয়ে জেহরানের বুক বরাবর একটা আঘাত করে বসলো সে। জেহরান কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। প্রেরণা থরথর করে কাঁপতে কাঁপতে ছুরি হাতে জেহরানের মুখপানে তাকিয়ে রইল। তার চোখে একই সাথে রাগ, ভয় ও যন্ত্রণা মিশে রয়েছে। জেহরান প্রেরণা 2 বাহু শক্ত করে ধরে তাকে জোর করে একটা সোফায় বসালো। তার পাশে সে বসলো। প্রেরণা উঠে যেতে নিলে জেহরান জোর করে তাকে আটকে রাখলো। তারপর ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স প্রেরণার হাতে ধরিয়ে দিয়ে কাট কাট কণ্ঠে বলল, এই মুহূর্তে আমার আঘাতপ্রাপ্ত জায়গাকে ব্যান্ডেজ করে না দিলে আজকে সারা রাত তোমার সমস্ত শরীর থাকবে আমার দখলে। তখন কিন্তু আমি 1 চুল পরিমাণ ছাড়ও দেব না, আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে তুমি। প্রেরণার শক্ত কণ্ঠে কিছু বলতে গিয়েও ভয় থেমে গেল। জেহরান তার মুখপানে কঠিন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। জেহরান প্রেরণার হাতে ব্যান্ডেজ, তুলা, স্যাভলন, অয়েন্টমেন্ট ইত্যাদি তুলে দিল। প্রেরণা কম্পিত হাতে জেহরানের ক্ষতস্থানে তুলা ও স্যাভলন দিয়ে পরিষ্কার করে অয়েন্টমেন্ট লাগিয়ে দিল। তারপর জায়গাটা ভালো মতো ব্যান্ডেজ করে দিল। এদিকে ব্যান্ডেজ শেষ হতেই জেহরান প্রেরণার বুকে ঠিক মাঝামাঝি শক্ত করে একটা কামড় বসিয়ে দিল। মুহূর্তে জায়গাটা কেটে গিয়ে রক্ত বেরোতে লাগলো। প্রেরণা যন্ত্রণায় চোখ মুখ খিচে নিলেও কোনোরূপ শব্দ করল না। জেহরান প্রেরণার মুখপানে তাকিয়ে বাঁকা হেসে বলল, এবার পারফেক্ট লাগছে তোমায় দেখতে। তুমি আমার দেহে ক্ষত দিয়েছ, আর আমিও দিয়েছি। সদবোধ। জেহরান আদনান কখনো কারো ঋণ বাকি রাখে না। প্রেরণা কটমট দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে রইল। জেহরান প্রেরণাকে কোলে তুলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেলে দিল। এরপর নিজের শরীরের সমস্ত ভার প্রেরণার দেহের ওপর ছেড়ে দিল সে। প্রেরণা ছটফট করতে করতে আতঙ্কিত কণ্ঠে বলল, কি 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 করছেন আপনি? ছাড়ুন আমায় বলছি। জেহরান প্রেরণার গলায় নিজের মুখ গুজে দিয়ে অসংখ্য চুমু খেতে লাগলো। তারপর হাঁচকি স্বরে বলতে লাগলো, দ্বিতীয়বার নিজের বউকে বিয়ে করলাম, বাসন না করে কি ছেড়ে দেবো নাকি? কিন্তু আপনি তো বলেছিলেন আমায় ব্যান্ডেজ করে দিলে আর কিছু করবেন না আমার সাথে। জোর করবো না বলেছিলাম, রোমান্স করবো না এমনটাতে বলিনি। বলে জেহরান আর এক মুহূর্ত দেরি না করে রুমের লাইট অফ করে দিয়ে প্রেরণার সাথে ঘনিষ্ঠ হয়ে গেল। প্রেরণা শত চেষ্টা করেও জেহরানের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারল না। জেহরানের অবাধ স্পর্শের বিচরণ তার সর্বাঙ্গে শিহরণ বইয়ে দিতে লাগলো। প্রেরণার চিৎকার রুমময় বিচরণ করতে লাগলো। ঠিক 3 দিন পর বাংলাদেশ থেকে জেহরানের নিকট লিয়ামের কল এলো। প্রেরণার বাবা মা হত্যার আসল রহস্য সে এবং তার গার্ডরা মিলে উদ্ঘাটন করে ফেলেছে। তারা খুব শীঘ্রই অস্ট্রেলিয়ায় পৌঁছে যাবে। তবে কালপ্রিটদের নাম শুনে জেহরানের চেহারা অত্যন্ত শীতল হয়ে গেল। তার অনুমান তবে ভুল ছিল না। এছাড়াও নিজের অতীতের আরও একটা লোমহর্ষক সত্যি জানতে পেরেছে সে। এবার জেহরান তার চাল অত্যন্ত নিখুঁতভাবে চালবে বলে মনে মনে স্থির করল। 2 দিনের মধ্যে আকাশ ও পিয়াসদের সমস্ত গার্ডকে জেহরান অর্থের বিনিময়ে কিনে নিল। অথচ আকাশটা কেউ কিছু জানতেই পারল না। জেহরান যখন সদল বলে তাদের ম্যানশনে অ্যাটাক করলো, তখন আকাশের গার্ডরা জেহরানের পক্ষ হয়ে উল্টো তাদেরকে বন্দি করে ফেলল। ফলে তারা সম্পূর্ণ নিরুপায় হয়ে গিয়ে আত্মসমর্পণ করে নিল। জেহরান আকাশ, পিয়াস, আরমান তালুকদার ও আরাব তালুকদারকে নিজের টর্চার সেলে নিয়ে আসলো। এরপর তাদের সকলকে চেয়ারের সাথে বন্দি করে রাখলো তার গার্ডরা। জেহরান একটি রাজকীয় সোফায় পায়ের ওপর পা তুলে অত্যন্ত গম্ভীর ভঙ্গিতে বসে রয়েছে। তার তীক্ষ্ণ দৃষ্টি 4 জনের উপর স্থির। জেহরানের পাশে লিয়াম দাঁড়ানো ও রুমের চারপাশে অসংখ্য গার্ড ছড়ানো। এদিকে ধীরে ধীরে তাদের 4 জনের জ্ঞান ফিরে আসতে লাগলো। সবাই চোখ মেলে তাকিয়ে একটা অচেনা ও আবছা অন্ধকারাচ্ছন্ন জায়গায় নিজেদের বন্দি অবস্থায় আবিষ্কার করল। তাদের সামনে জমদূতের মতো স্বয়ং জেহরান আদনান বসা। ফলে সকলে ভয়ে কয়েকটা শুষ্ক ঢোক গিলল। জেহরান উঠে গিয়ে আকাশের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর তার চুল মুঠো করে ধরে 2 গালে একের পর এক থাপ্পড় মারতে লাগলো। ফলে আকাশের নাক মুখ দিয়ে অনর্গল রক্ত বেরিয়ে আসতে লাগলো। আরমান তালুকদার ও আরাব তালুকদার এতে চেঁচামেচি করতে লাগলেন। পিয়াস জেহরানের উদ্দেশ্যে ক্ষুব্ধ কণ্ঠে বলল, আকাশের গায়ে আর একটা ফুলের টোকাও দেবে না বলে দিচ্ছি জেহরান।
আমার বাবা মাকে হত্যা করেছো তুমি, আমার বোনের উপরে অত্যাচার করেছো। এবার আমার বন্ধুর কোনো ক্ষতি করলে আমি তোমাকে এক চুল পরিমাণ ছাড় দিব না। জেহরান পিয়াসের মুখপানি রক্তচক্ষু নিয়ে তাকালো। তার দুই গাল শক্ত হাতে চেপে ধরে সে দাঁতে দাঁত পিষে বলতে লাগলো, ভীষণ দরদ তোমার, তাই না? তোমার খুলে বন্ধুর প্রতি। এর আসল রূপ সম্পর্কে কিছু জানো? মানে কি বলতে চাইছো তুমি? জেহরান আকাশের মুখপানে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলো। মানে আকাশ তালুকদারে তোমার বাবা মায়ের আসল হত্যাকারী। পিয়াস অবিশ্বাস্য দৃষ্টিতে আকাশের মুখপানে তাকালো। আকাশ নিজের মাথা নিচে অথচ শক্ত করে রেখেছে। পিয়াস জেহরানকে দৃঢ় কণ্ঠে বলল। আমি তোমার কথা বিশ্বাস করি না। জেহরান লিয়ামের কাছ থেকে কিছু পেপারস নিয়ে সেগুলো পিয়াসের মুখের উপর ছুঁড়ে দিল। এরপর তার হাতের বাঁধন খুলে দিতেই পিয়াস পেপারসগুলোতে চোখ বোলাতে লাগলো। মুহূর্তে তার দৃষ্টি বিস্ফারিত হয়ে উঠল। পেপারগুলোতে তার বাবা মায়ের হত্যাকারী হিসেবে স্পষ্ট আকাশের নাম দেখা যাচ্ছে, সেই সাথে সমস্ত প্রমাণ রয়েছে। পিয়াস উঠে দাঁড়িয়ে আকাশকে একের পর এক কিল ঘুষি মারতে লাগলো, সেই সাথে চিৎকার করে ক্ষুব্ধ স্বরে বলতে লাগলো। ব্লাডি বাস্টার্ড, তুই একটা খুনি, আমার বাবা মায়ের খুনি। আমার বাবা মাকে হত্যা করে আমাকে আর প্রেরণাকে ভুলভাল বুঝিয়ে জেহরানকে ফাঁসাতে চেয়েছিলি তুই। আমার বোনটাকে দিয়ে তুই ওকেই খুন করাতে চেয়েছিলি। আমাদের দুই ভাই বোনকে পাপের রাজত্বে নিয়ে এসেছিস তুই। তোকে তো আমি মেরেই ফেলবো। কথাগুলো বলে আকাশকে আরও জোরালোভাবে মারতে লাগলো পিয়াস। এদিকে এত মার খেয়েও আকাশ হঠাৎ করে অট্ট হাসি হাসতে লাগলো। সেটা দেখে পিয়াস অবাক হয়ে গেল। জেহরান ভ্রুকুচকে তার মুখপানে তাকালো। আকাশ বিকৃত হাসি হেসে বলতে লাগলো। হ্যাঁ, আমি তোর বাবা মাকে হত্যা করেছি। সুযোগ বুঝে তোকেও রাস্তা থেকে সরিয়ে দিতাম, তোর বোনটাকেও ভোগ করে কোনো একটা নাইট ক্লাবে বেচে দিতাম। আকাশের কথা শেষ হওয়ার আগে জেহরান তার বুক বরাবর এক লাথি দিয়ে চেয়ার সমেত আকাশকে ফ্লোরে ফেলে দিল। তারপর তার বুকের উপর উঠে দাঁড়িয়ে একের পর এক লাথি মারতে লাগলো। আকাশের অবস্থা নাজেহাল হয়ে যেতে লাগলো, তবুও জেহরান থামলো না। সে প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে হিংস্র কণ্ঠে বলতে লাগলো। তোর এই নষ্ট মুখ দিয়ে আমার কার্স্টাঞ্চেলকে নিয়ে আর একটা নোংর কথা বলবি না, তো তোর জিভ টেনে ছিঁড়ে কুকুরকে খাওয়াবো আমি। তোকে তো আমি সবচেয়ে কঠিন মৃত্যু দেব। একটু একটু করে তরপাতে মারবো তোকে আমি, চারনরের বাচ্চা। তারপর আরমান তালুকদার ও আরাফ তালুকদারের কাছে এগিয়ে গেল জেহরান। তাদেরকেও একইভাবে চড় থাপ্পড় লাথি কিল ঘুষি মারতে লাগলো সে। আরমান তালুকদারের কলার ধরে গর্জন করতে করতে জেহরান হিংস্র কণ্ঠে বলতে লাগলো। মনে আছে তোর 25 বছর আগে একজন সৎ পুলিশ অফিসার আর তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্মমভাবে হত্যা করেছিলি তুই আর তোর ভাই? তাদের 5 বছর একমাত্র আদরের ছেলের জন্মদিন ছিল সেদিন। তাকেও মেরে আত্মহত্যা করে বিদেশি একটা এজেন্টের কাছে বেঁচে দিয়েছিলে তুই। সেই 5 বছরের বাচ্চারা ছিলাম আমি, এই জেহরান আদনান। আমার বাবা মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলে তুই। আমার অনাগত বোনটাকে কেড়ে নিয়েছিলে তুই। আমাকে জানোয়ারে রূপান্তরিত করেছিস তুই। কথাগুলো বলে রক্তাক্ত আরমান তালুকদারকে উন্মাদের মতো মারতে লাগলো জেহরান। আরাফ তালুকদারকেও একইভাবে মারতে লাগলো সে। দুজন জোরে জোরে আর্তনাদ করতে লাগলো। তাদের দুজনের অবস্থা মৃতপ্রায় হয়ে গেছে। পিয়াস কেবল নির্নিমেষ দৃষ্টিতে সবটা দেখতে লাগলো। আজ সে জেহরানকে কোনোরূপ বাধা দিল না, আর না জেহরানের প্রতি কোনো রকম রাগ অনুভূত হলো তার। এদিকে পর্দার আড়াল থেকে প্রেরণা এখানে ঘটা সমস্ত ঘটনা দেখতে পেরেছে এবং সকলের সব কথা শুনতে পেরেছে। ফলে মুখে 2 হাত চেপে ধরে দেওয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ল সে। কিছুতেই যেন সবকিছু বিশ্বাস করতে পারছে না প্রেরণা। সে ক্রমাগত ফোঁপাচ্ছে, এখনই যেন কান্না এসে যাবে তার। সমস্ত শরীর থরথর করে কাঁপছে, একই সাথে শীতল হয়ে আসছে। এদিকে হঠাৎ করে জেহরানের টর্চার সেলে কয়েকজন অস্ত্রধারী লোকজন অতর্কিতে হামলা করে বসলো। তারা মূলত আকাশের গুপ্তচর এবং কয়েকজন বিশ্বস্ত বডিগার্ড। আকাশ, আরমান তালুকদার ও আরাফ তালুকদার বন্দী হয়েছে শুনে তারা ব্যাকআপ সহ তাদেরকে উদ্ধার করতে চলে এসছে। জেহরানের লোকজনের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু তাদের প্রতিরোধের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না বলে তারা প্রাথমিক দিকে হামলা ঠেকাতে ব্যর্থ হয়। তবুও জেহরান পিয়াস সহ তার বাহিনী প্রাণপণে চেষ্টা করে গেছে প্রতিরোধের। শেষ পর্যন্ত তারা বিজয়ী হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে আকাশ তার একজন গার্ডের সাহায্যে ছাড়া পেয়ে আড়ালে বসে থাকা প্রেরণার দিকে ছুটে গিয়ে তাকে টানতে টানতে জেহরানের কাছে নিয়ে আসলো। আকাশ প্রেরণার গলায় ধারালো একটা চাকু ধরে রেখেছে।
প্রেরণা আতঙ্কিত দৃষ্টিতে জেহরান ও পিয়াসের পানে তাকিয়ে রইল। এদিকে প্রেরণাকে এ অবস্থায় দেখে জেহরানের চেহারা রক্তশূন্য হয়ে গেল। প্রচণ্ড ভয় ঘিরে ধরল তাকে। পিয়াসও প্রবল আতঙ্কিত হয়ে গেল। এদিকে আরাব তালুকদার এবং আরমান তালুকদারের ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটে উঠল। তাদের গার্ডরা তাদেরকেও বাঁধন থেকে মুক্ত করলো। আকাশ জেহরানের পানে তাকিয়ে বিদঘুটে হাসি হাসতে হাসতে বলল, কি ভেবেছিলি তুই জেহরান আদনান? এত সহজে আমাকে টেক্কা দিয়ে দিবি? আমার সাম্রাজ্য থেকে আমার ভবিষ্যৎ রক্ষিতাকে কেড়ে নিয়ে যাবে? আকাশের প্রেরণাকে ভবিষ্যৎ রক্ষিতা বলাই জেহরান তীব্র ক্রোধে ফেটে পড়ে আকাশের দিকে এগিয়ে আসতে আসতে চিৎকার করে বলে উঠল, তোর জিভ কেটে যদি আমি হাতের টুকরো না করেছি, তাহলে আমার নাম জেহরান আদনান না। তোর কতবার করেছি সেটা তোর বুক চিরে বের করে আমি দেখব। জেহরান আকাশের একেবারে কাছাকাছি পৌঁছে গেলে আকাশ প্রেরণার গলায় চাকুটা আরো শক্ত করে চেপে ধরল। এতে প্রেরণার গলার সামান্য অংশ কেটে গিয়ে রক্ত বের হলো। ফলে জেহরান আহত দৃষ্টিতে প্রেরণার মুখপানে তাকিয়ে থেকে সেখানেই থমকে দাঁড়িয়ে গেল। প্রেরণা হাত দুটো মুষ্টিবদ্ধ করে চোখ মুখ খিচে যন্ত্রণা সহ্য করে নিল। জেহরানের চোখে চোখ রাখার সাহস যেন তার নেই। এদিকে জেহরান এই প্রথম নিজেকে প্রচণ্ড অসহায় অনুভব করলো। হারানোর ভয় জেগে ধরল তাকে। জেহরান আকাশের উদ্দেশ্যে কাকুতি বিনতি স্বরে বলতে লাগলো, প্লিজ আকাশ, তোর শত্রুতা আমার সাথে যা ইচ্ছে কর। আমার কাস্টাঞ্জেলকে ছেড়ে দে প্লিজ। আকাশ উন্মাদের মতো রুম কাঁপিয়ে হাসতে লাগলো। তারপর দাঁতে দাঁত পিষে বিকৃত কণ্ঠে বলতে লাগলো, তোর সাথে অনেক হিসাব চুকানোর বাকি আছে আমার। কড়াই গন্ডায় সবকিছু উসুল করবো আমি, সো নো টেনশন। কিন্তু তার আগে এই লাস্যময়ীকে ইচ্ছে মতো ভোগ করে নিব আমি। তারপরে বাঁচুক কিংবা মরুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। জেহরানের ইচ্ছে করছিল ঠিক এই মুহূর্তে আকাশের জ্যান্ত মাটির নিচে পুঁতে ফেলতে, কিন্তু তারই সামনে প্রেরণার এমন অবস্থায় বন্দী রয়েছে বলে সে কিছুই করতে পারছে না। জেহরান ও প্রেরণা দুজন দুজনের দিকে দৃষ্টি বিনিময় করলো। প্রেরণা জেহরানের চোখে সীমাহীন কাতরতা ও হারানোর ভয় দেখতে পাচ্ছে। অপরদিকে জেহরান প্রেরণার চোখে অনুশোচনা, ভ্রান্তি ও অজানা এক অনুভূতি লক্ষ্য করছে। এদিকে হঠাৎ করে প্রেরণা নিজের এক পা উঠিয়ে পেছন দিকে আকাশে দুই পায়ের মাঝখানে বরাবর জোরে একটা লাথি মারল। ফলে আকাশ ব্যথায় কুঁকিয়ে উঠে প্রেরণাকে ছেড়ে দিয়ে কয়েক পা পিছিয়ে গেল। প্রেরণা সেই সুযোগে জেহরানের দিকে ছুটে যেতে লাগলো। জেহরান প্রথমে এটা দেখে খুশি হয়ে গেলেও পরক্ষণেই প্রেরণার পেছনের একটা দৃশ্য দেখে তার চেহারায় রক্ত শূন্য হয়ে গেল। হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়া জোগাড় হলো। আকাশ প্রেরণাকে লক্ষ্য করে যেই শুট করতে যাবে অমনি জেহরান প্রেরণাকে টেনে নিয়ে নিজের পেছনে দাঁড় করালো এবং নিজে তার সামনে চলে গেল। জেহরানের পিঠ আকাশের দিকে এবং চেহারা প্রেরণার দিকে স্থির করে রাখা। হঠাৎ করে পরপর কয়েকটা গুলির শব্দে পুরো রুমটা থমকে গেল। জেহরানের পিঠে পরপর 4টা গুলি করেছে আকাশ। জেহরান তখনও স্থির দৃষ্টিতে প্রেরণার দিকে তাকিয়ে রয়েছে। তার মুখ দিয়ে অনর্গল রক্ত গড়িয়ে পড়ছে। প্রেরণা বিস্ফোরিত দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে রইল। যখন বুঝতে পারল আসল ঘটনা কি হয়েছে, তখন গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল প্রেরণা। লিয়াম এবং পিয়াসও আর্তনাদ করে উঠল। কিন্তু রুম জুড়ে আকাশ, আরমান তালুকদার ও আরব তালুকদারের অট্টহাসির আওয়াজ শোনা যাচ্ছে। এদিকে জেহরানের গার্ডরা পুনরায় গোলাগুলি শুরু করেছে শত্রুপক্ষের সঙ্গে। বিপরীত পক্ষ থেকে পাল্টা গোলাগুলি শুরু হয়েছে। এদিকে জেহরান আহত দেহের ভার সইতে না পেরে ফ্লোরে লুটিয়ে পড়ল। প্রেরণা ঝট করে নিচে বসে পড়ে জেহরানের মাথাটা নিজের কোলে তুলে নিল। জেহরানের মুখ, গলা রক্ত দিয়ে ভর্তি হয়ে গেছে। প্রেরণা জেহরানের মুখখানা 2 হাতে আঁকড়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে বলল, কেন করলেন এমনটা আপনি? আমার বাঁচাতে গিয়ে নিজে গুলি কেন খেলেন আপনি? কি হবে এখন আপনার? জেহরান রক্তমাখা মুখেও স্নিগ্ধভাবে হেসে ফেল। প্রেরণার মুখ জুড়ে অনবরত কম্পিত হাত বোলাতে বোলাতে সে গভীর আবেগমাখা কণ্ঠে বলতে লাগলো, এই দেহের জীবনে অসংখ্যবার গুলি খেয়েছি আমি, কিন্তু 2টা গুলি খাওয়ার কথা কখনো বলতে পারবো না। প্রথমটা তুমি যখন আমার বুকে গুলি করেছিলে কাস্টাঞ্জেল, দ্বিতীয়টা আজকে তোমার জন্য খাওয়া এই গুলি। দুটোই যন্ত্রণা মিশ্রিত, কিন্তু এর মধ্যে পরম সুখ নিহত রয়েছে। তোমার জন্য আমি হাজার বার গুলি খেতে পারি কাস্টাঞ্জেল। তোমার জন্য আমি জান যেমন নিতেও পারি, তেমনি
তেমনি দিতেও পারে। জেহরানের কথাগুলো শুনে প্রেরণার কান্নার বেগ আরো বৃদ্ধি পেল। সে হাও মাও করে কাঁদতে লাগলো। এই প্রথম নিজের জন্য প্রেরণার এমন কান্না দেখে জেহরান মনে মনে প্রচণ্ড শান্তি পেল। শারীরিক যন্ত্রণার মাঝেও একটা মানসিক প্রশান্তি তার হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে জেহরানের দেহ নিস্তেজ হয়ে পড়তে লাগলো। সেটা দেখতে পেয়ে প্রেরণার বুকটা কেমন ধক করে উঠল। সে অনবরত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জেহরানকে ডাকতে লাগলো, কিন্তু জেহরান কোনো সাড়া দিল না। প্রেরণার চেহারায় থাকা তার হাত নিচে ঢলে পড়ল এবং তার চোখজোড়া বন্ধ হয়ে গেল। প্রেরণা এতে চিৎকার করে কেঁদে উঠল। এদিকে পিয়াস গুলি খেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে। লিয়াম অনবরত লড়ে যাচ্ছে শত্রুপক্ষের সঙ্গে। সেই সুযোগে আকাশ ছুটে এসে প্রেরণাকে জোর করে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগলো। প্রেরণা ছটফট করতে করতে তার কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে লাগলো। জেরানকে ডাকতে লাগলো। আকাশকে অজস্র কিল ঘুষি মারতে লাগলো প্রেরণা, কিন্তু আকাশ তাকে টানতে টানতে রুম থেকে বাইরে নিয়ে যেতে লাগলো। লিয়াম ও পিয়াসে যখন সেটা দৃষ্টিগোচর হলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আকাশ প্রেরণাকে নিয়ে বাইরে ল্যান্ড করে রাখা হেলিকপ্টারে চলে গেছে। সেই সাথে আরমান তালুকদার এবং আরাব তালুকদারও কোনো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে গিয়ে হেলিকপ্টারে চড়ে বসেছে। সেটাও আকাশ কাঁপিয়ে ছুটে চলতে লাগলো। এদিকে লিয়াম দিশেহারা হয়ে পড়েছে। একদিকে জেহরান ও পিয়াস রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, অপরদিকে প্রেরণাকে আকাশ তুলে নিয়ে গেছে এবং সেই সঙ্গে শয়তান 3 জন পালিয়ে গেছে। লিয়ামের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে যেন। তবে সেই মুহূর্তে নিজে অর্ধেক গার্ড সহকারে জেহরান ও পিয়াসকে হেলিকপ্টারে করে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে ছুটে চলল। বাকি অর্ধেক গার্ডদেরকে অন্য হেলিকপ্টারে করে আকাশদের পিছু নিতে আদেশ দিল। যে যার মতো করে বেরিয়ে গেল। সকলে চলে যাওয়ার পর সম্পূর্ণ রুমটা নিস্তব্ধ হয়ে রইল এবং বাইরের এরিয়া পর্যন্ত অগণিত লাশ ও রক্তের গন্ধে এক বিভীষিকাময় পরিবেশের সৃষ্টি হলো। ছাড়ো আকাশ, ছাড়ো বলছি আমায়। আকাশের কাঁধে অবস্থানরত অবস্থায় ছটফট করতে করতে কথাগুলো বলল প্রেরণা। আকাশ তাকে নিজের ম্যানশনে নিয়ে এসে বেডরুমের বিছানায় আছড়ে পেল। আকাশকে এই মুহূর্তে ভয়ানক কোনো হিংস্র শিকারের মতো লাগছে। ফলে প্রেরণা ভেতরে ভেতরে প্রচণ্ড ভেঙে পড়লেও বাহির থেকে নিজেকে যথাসম্ভব শক্ত রাখার চেষ্টা করলো। প্রেরণা বেড থেকে উঠে বাইরে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে আকাশ থেকে পুনরায় ধরে ফেলে। তার চুলের মুঠি শক্ত হাতে চেপে ধরল। প্রেরণা যন্ত্রণায় কুকিয়ে উঠল। আকাশ অন্য হাতে প্রেরণার কোমর খামচে ধরে দাঁতে দাঁত পিষে বিকৃত কণ্ঠে বলতে লাগলো, অনেক লাফিয়েছিস তুই শালি, অনেক ছাড় দিয়েছি তোকে আমি, কিন্তু আর ছাড় দেবো না। তোকে এবার নিজের করে ছাড়বো আমি। তোর শরীরটাকে খুবলে খুবলে খাবো, তারপর তোকে নোংরা নর্দমায় নিক্ষেপ করব। সেখান থেকে তুই কোনোদিন বেঁচে ফিরতে পারবি না। কথাগুলো বলেই প্রেরণাকে পুনরায় বিছানায় ধাক্কা দিয়ে ফেলে নিজে তার উপরে উঠে বসলো আকাশ। প্রেরণা ছটফট করতে করতে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ইতিমধ্যে তার শরীরে অনেক আঁচড়ও ক্ষত করে ফেলেছে আকাশ। প্রেরণা যত বেশি চিৎকার করছে আকাশ তত বেশি হিংস্র হয়ে উঠছে। হঠাৎ করে প্রেরণা চিৎকার করে বলে উঠল, আমি এইচআইভি পজিটিভ আকাশ। প্রেরণার একটা মাত্র বাক্য শুনে আকাশ থমকে গেল। এরপর অবিশ্বাস্য দৃষ্টিতে প্রেরণার মুখপানে তাকালো সে। প্রেরণা হাঁপাতে হাঁপাতে তার মুখপানে তাকিয়ে রয়েছে। আকাশ তার উপর থেকে উঠে গিয়ে শীতল স্বরে জিজ্ঞেস করলো, এইমাত্র কি বললে তুমি? প্রেরণা উঠে বসে বুকের ওপর 2 হাত আড়াআড়িভাবে জড়িয়ে নিজেকে আঁকড়ে ধরল। তারপর আকাশের উদ্দেশ্যে চিৎকার করে বলে উঠল, আমি এইচআইভি পজিটিভ আকাশ। আমায় ছোঁয়ার চেষ্টা করো না তুমি, নাহলে আমার শরীরে থাকা এই রোগের জীবাণু তোমার দেহের মধ্যেও প্রবেশ করবে। তুমিও হয়ে উঠবে আমার মতো মৃত্যু পথযাত্রী। প্রেরণার কথা শুনে আকাশ কিছুক্ষণ যাবৎ থম মেরে বসে থাকলেও পরক্ষণে কুটিল শয়তানি হাসি হাসতে লাগলো। এরপর সেই প্রেরণার গালে জোরে একটা থাপ্পড় মারতেই প্রেরণা বিছানায় মুখ থুবড়ে পড়ল। আকাশ প্রেরণা চুল টেনে ধরে নিজের দিকে তার মুখ ফিরিয়ে আনলো। এরপর তার 2 গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, কি ভেবেছিস তুই? আমায় ভুজুং বাজুং কিছু একটা বোঝালে আমি বুঝে যাব? আমাকে বলদ মনে হয় তোর কাছে? প্রেরণা আকাশের চোখে চোখ রেখে শক্ত কণ্ঠে বলল, বিশ্বাস না হলে ডক্টর অ্যালবার্টের কাছে থেকে জেনে নিতে পারো। তিনি তো আমাদের পারিবারিক ডক্টর। তিনি নিশ্চয়ই তোমায় ভুল ইনফরমেশন দেবেন না। 1 মাস আগে তার কাছ থেকে সত্যিটা জানতে পেরেছিলাম আমি। আকাশের এবার কিছুটা সন্দেহ হলো প্রেরণার কথা শুনে।
সে প্রেরণাকে ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো। তারপর ডক্টর অ্যালবার্টকে কল দিয়ে সেই মুহূর্তে তাকে ম্যানশনে আসতে আদেশ দিল সে। আকাশ প্রেরণার দিকে ঘৃণা দৃষ্টিতে একবার তাকিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। প্রেরণা বেড থেকে নেমে দেওয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ল এবং দুই হাতে মুখ ঢেকে হাউমাউ করে কেঁদে উঠল। ডক্টর অ্যালবার্টের দেওয়া রিপোর্টগুলো হাতে নিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল আকাশ। প্রেরণা সত্যি সত্যি এইডস রোগে আক্রান্ত। 1.5 মাস আগে একটা মিশনে প্রেরণার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে জরুরি ভিত্তিতে তাকে রক্ত দেওয়া হয়েছিল। প্রেরণার ক্রিটিক্যাল কন্ডিশন ছিল বলে সময় স্বল্পতার কারণে রক্ত চেক করা হয়নি, আর তাতেই রক্তে মিশে থাকা প্রাণঘাতী ভাইরাস তার শরীরে প্রবেশ করেছিল। আকাশ ঘৃণা ও তাচ্ছিল্যের দৃষ্টিতে প্রেরণার দিকে তাকালো। প্রেরণার গোটা শরীরটাকে তার নোংরা বলে মনে হতে লাগলো। প্রেরণা আকাশের সেই দৃষ্টি দেখে দুঃখ পেলেও গায়ে মাখল না, কারণ যে মানুষ কেবলমাত্র তার শরীরটাকেই কামনা করেছিল এখন সেটা রোগে আক্রান্ত বলে তাচ্ছিল্য করছে। প্রেরণাকে কখনো মন থেকে তো ভালোবাসেনি। আকাশের কাছ থেকে এমন ব্যবহারই তো প্রত্যাশা করা যায়। আকাশ হঠাৎ করে দেয়াল থেকে চাবুক নিয়ে প্রচণ্ড জোরে জোরে প্রেরণার পিঠে মারতে মারতে চিৎকার করে ক্রুদ্ধ স্বরে বলতে লাগলো, আমার সামনে তো খুব সতী সাবিত্রী সেরেছিলিস তুই, আর আড়ালে আবডালে অন্য পুরুষের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটাতি, তাই না? নাহলে এই প্রাণঘাতী রোগ তোর শরীরে কেন বাসা বাঁধবে? জবাব দে বলছি, বিচ। চাবুকের ক্রমাগত আঘাতে প্রেরণার পোশাক ও পিঠ ফেটে অনর্গল রক্ত গড়াতে লাগলো। তবুও সে যন্ত্রণার একটা আওয়াজ পর্যন্ত মুখ দিয়ে বের করলো না। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়ে চাপা ক্ষোভ নিয়ে বলে প্রেরণা, আমার এই পরিস্থিতির জন্য দায়ী তুই। তুই আমার শরীরে সেই দূষিত রক্ত প্রবেশ করিয়েছিলি। আকাশ হঠাৎ থেমে গেল এবং তার মনে পড়ল প্রেরণার চিকিৎসার সময় রক্ত সেই জোগাড় করেছিল। তবে আকাশের আফসোস হলো এই ভেবে যে এতগুলো মাস ধরে প্রতীক্ষা করার পরেও প্রেরণার শরীরটাকে নিজের আয়ত্তে নিতে পারল না সে। এই ক্ষোভে প্রেরণার ইচ্ছে মতো চাবুক দিয়ে প্রহার করতে লাগলো আকাশ। প্রেরণা প্রবল যন্ত্রণায় পিষ্ট হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। আরমান তালুকদার এবং আরাব তালুকদার গম্ভীর দৃষ্টিতে এতক্ষণ যাবৎ সবটা পর্যবেক্ষণ করছিলেন। আরমান তালুকদার হঠাৎ করে আকাশকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই মেয়েকে দিয়ে এখন কোনো কাজ নেই আকাশ, হয় একে মেরে ফেল, না হলে বাইরে বের করে দে। আকাশ প্রেরণার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে চাপা ক্রুদ্ধ স্বরে বলল, ওকে এত সহজে তো আমি মুক্তি দেব না বাবা। ওর দেহটাকে না পাওয়ার আফসোস ওকে তিল তিল করে কষ্ট দিয়ে পূরণ করব আমি। আমার বদ্ধ কুঠুরিতে বন্দি করে ওকে প্রতিনিয়ত শাস্তি দিব। সাধারণ স্পর্শে বা জড়িয়ে ধরায় HIV ভাইরাস অন্য কারো শরীরে ছড়ায় না। এজন্য আকাশ প্রেরণার হাত ধরে টানতে টানতে নিজের টর্চার সেলে নিয়ে গেল। সেখানে শিকল দিয়ে প্রেরণার হাত পা বেঁধে রেখে রুম অন্ধকার করে দরজায় তালা ঝুলিয়ে দিল। আর গার্ডদের নির্দেশ দিল প্রেরণাকে যেন এক ফোঁটা দানা পানিও দেওয়া না হয়। অপরদিকে প্রেরণা তীব্র শারীরিক যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ে নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলো। এ মুহূর্তে জেহরান ও পিয়াসের জন্য ভীষণ রকম চিন্তা হচ্ছে তারা কি আদৌ বেঁচে রয়েছে? সবচেয়ে বড় কথা, জেহরানের শরীরেও এই প্রাণঘাতী ভাইরাস প্রবেশ করেছে। প্রেরণার সাথে যখন সে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিল, ঠিক তখনই প্রেরণা চাইলে তখনই জেহরানকে সব সত্যি কথা বলে দিতে পারত। কিন্তু শুরু থেকে প্রেরণা এবং তার পরিবারের প্রতি জেহরানের করা সেই সমস্ত অন্যায়ের কারণে জেহরানকে শাস্তি দিতে প্রেরণা এই কথাটা তাকে বলেনি। আকাশকেও একইভাবে শাস্তি দিতে পারত প্রেরণা, কিন্তু কেন যেন আকাশের ছোঁয়া নিজের শরীরে বিন্দু পরিমাণও লাগাতে চায়নি সে চায়নি আকাশ তার শরীরকে গভীরভাবে স্পর্শ করুক। তবে জেহরানকে কেন স্বেচ্ছায় স্পর্শ করতে দিয়েছিল সেটা কি শুধুই তাকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ছিল, নাকি প্রেরণার মন থেকে ঘনিষ্ঠভাবে জেহরানের সংস্পর্শ পাওয়ার প্রত্যাশা ছিল? 3 দিন ধরে ক্রমাগত প্রেরণাকে নির্যাতন করে যাচ্ছে আকাশ। তাকে খাবার দেওয়া তো দূর, ঠিকমতো পানীয় পান করতে দেওয়া হচ্ছে না। যতভাবে শারীরিক যন্ত্রণা দেওয়া যায় সবভাবেই প্রেরণাকে যন্ত্রণা দিচ্ছে আকাশ। ফলে প্রেরণার শরীর শুকিয়ে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। মৃত্যুর প্রহর গুনছে যেন সে। হঠাৎ করে একদিন বিকালবেলায় তীব্র গোলাগুলির আওয়াজ শুনে ধীরে ধীরে চেতনা ফিরে পেল প্রেরণা। তার চোখের পাতা ভারী এবং সমস্ত শরীরে তীব্র যন্ত্রণা বিরাজ করছে। তবুও ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে শরীরটাকে কোনো মতে উঠিয়ে বসালো সে।
এরপর কান খাড়া করে কিছু শোনার চেষ্টা করলো প্রেরণা। এরই মধ্যে হঠাৎ করে তার রুমে তালা ভেঙে ভেতরে প্রবেশ করলো লিয়াম। লিয়ামকে দেখে চোখ জোড়া বিস্ফারিত হয়ে উঠল প্রেরণার। লিয়াম প্রেরণার নাজেহাল অবস্থা দেখে কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে দ্রুত এগিয়ে এসে প্রেরণার শিকলবন্দি হাত পায়ের বাঁধন খুলতে লাগলো সে। তারপর প্রেরণাকে উঠিয়ে বিনীত ভঙ্গিতে বলল, বাইরে চলুন ম্যাম, আমরা আপনাকে উদ্ধার করতে চলে এসেছি। জেহরান আর আমার ভাই কি বেঁচে রয়েছে? লিয়াম প্রেরণার কথার কোনরূপ জবাব দিল না। হঠাৎ করে তার এক হাত চেপে ধরে দ্রুত পায়ে বাইরে বেরোতে লাগলো লিয়াম। প্রেরণার হাঁটতে ভীষণ কষ্ট হলেও সে লিয়ামের সাথে সমান তালে দৌড়াতে লাগলো। বাইরে বেরিয়ে দেখতে পেল চারপাশে অসংখ্য লাশ, রক্ত আর গোলাগুলি দৃশ্য। ম্যানশনের বাইরের বিশাল উদ্যানটিতে একটি মাঝারি আকৃতির হেলিকপ্টার ল্যান্ড করানো রয়েছে। লিয়াম দ্রুত বেগে প্রেরণাকে নিয়ে সে হেলিকপ্টারে প্রবেশ করলো। হেলিকপ্টার উঠতে শুরু করলে প্রেরণা জানালা দিয়ে দেখতে পেল আকাশ ভয়ঙ্কর ও রক্তিম দৃষ্টিতে হেলিকপ্টারের দিকে তাকিয়ে রয়েছে। তার সমস্ত শরীর রক্তে ভেজা, হাতে বন্দুক। পাশে আরাফ তালুকদার এবং আরমান তালুকদারও দাঁড়িয়ে রয়েছে। তাদের শকুনি দৃষ্টি হেলিকপ্টারের দিকে স্থির। এদিকে হেলিকপ্টার তাদের এরিয়া ছেড়ে চলে যেতে লিয়াম বলে উঠল, আজকে শুধু আপনাকে উদ্ধার করার অভিযান ছিল ম্যাম। আকাশ, আরমান তালুকদারকে এবং আরাফ তালুকদারকে পরবর্তীতে হত্যা করা হবে। তাদের সাম্রাজ্য কুড়িয়ে দেওয়া হবে। প্রেরণা লিয়ামের দিকে তাকিয়ে পুনরায় নিস্তেজ স্বরে প্রশ্ন করল, বলে না তো জেহরান আর আমার ভাই বেঁচে আছে কিনা? লিয়াম একটা দীর্ঘশ্বাস ফেলে শীতল স্বরে বলে উঠল, স্যার বেঁচে নেই, তবে আপনার ভাই বেঁচে রয়েছে। তিনি আপনার জন্য ম্যানশনে অপেক্ষা করছেন। জেহরান বেঁচে নেই। বাক্যটা প্রেরণার হৃৎপিণ্ডে তীরের বেগে প্রবেশ করলো যেন। লিয়ামের মুখপানে অবিশ্বাস্য বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে রইল প্রেরণা। তার শরীর কেমন যেন শীতল ও অবশ হয়ে আসছে। যে জেহরানকে মারার জন্য একটা সময় সে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, আজ সেই জেহরানের মৃত্যু সংবাদ শুনে প্রেরণা কেন যেন মন থেকে খুশি হতে পারছে না। উল্টো বুক ফেটে কান্না আসছে তার। চোখ দুটো লাল হয়ে গিয়ে কোটরে অশ্রু জমা হয়ে রইল, কিন্তু সেগুলো গাল বেয়ে গড়িয়ে পড়ার সাহস পেল না। লিয়াম প্রেরণার অবস্থা বুঝতে পারলেও কিছু বলল না। বিষণ্ণ চিত্তে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়ে রইল। 1 ঘন্টা পর, তখন সন্ধ্যার গোধূলি লগ্ন। লিয়াম প্রেরণাকে কিছু মুহূর্ত একা থাকতে দেওয়ার জন্য হেলিকপ্টার একটি সমুদ্রের ধারে ল্যান্ড করালো। প্রেরণা মুহূর্তেই দরজা খুলে বেরিয়ে সমুদ্রের বালুময় তীরে সবেগে আছড়ে পড়ল। তারপর হঠাৎ নিজে 2 হাত বালু মুঠো করে নিয়ে আকাশের পানে তাকিয়ে হাওমাও করে কেঁদে উঠল প্রেরণা। তার হৃদয় বিদারক কান্না আর আত্মচিৎকার আকাশটাকে বিদীর্ণ করে দিল যেন। যেই মানুষটা একসময় প্রেরণার জীবনে অভিশাপ স্বরূপ ছিল, মনের অজান্তেই সে তার হৃদয়ে এতটা কাছের হয়ে গেল কিভাবে? সেই ক্ষোভে নিজের প্রতি আরো ঘৃণা আসতে লাগলো প্রেরণার। প্রেরণা চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, লুজার, ডাফার, কাপুরুষ একটা! আমায় জোর করে অধিকার বানিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখতে তোমার বাঁধেনি, অথচ সে আমাকে মাঝ রাস্তায় একা ছেড়ে দিয়ে চলে যেতে পারলে? লজ্জা করো না তোমার বিবেকহীন জানোয়ার, পশু কোথাকার! জেহরান আদনান, আমি তোমায় ঘৃণা করতাম, এখনো করি, আর যতদিন বেঁচে থাকবো ততদিন করে যাব। লিয়াম প্রেরণার আহাজারি মাখা ক্রন্দন আর আর্তনাদ শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল কেবল। কখন যে তার চোখ বেয়েও 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়েছে সে টেরই পেল না। জেরানের ম্যানশনে ফিরে পিয়াসকে জীবিত অথচ আঘাতপ্রাপ্ত ও ব্যান্ডেজ লাগানো অবস্থায় দেখতে পেয়ে তার বুকে হামলে পড়ে অনেকক্ষণ যাবৎ কেঁদেছিল প্রেরণা। পিয়াসও সমান তালে কেঁদে কেঁদে বোনকে সান্ত্বনা দিয়েছিল। পৃথিবীতে এই 2 ভাই বোনে তাদের 2 জন ছাড়া আপন যে আর কেউই নেই। প্রেরণা এখনো নিজের অসুখের খবর তার ভাইকে দিল না। এই খবর শুনলে পিয়াস নির্ঘাত আর অসুস্থ হয়ে পড়বে। প্রেরণা তার ভাইকে আর কোনো কষ্ট দিতে চায় না। শুধু পিয়াস নয়, মৃত্যুর আগ পর্যন্ত এই খবর সে অন্য কাউকে দিবে না বলে মনস্থির করলো। গোটা কয়েকদিন প্রেরণা নিজেকে ঘরবন্দি করে রাখলো। তার আর বাঁচার কোনো ইচ্ছে নেই এবং সে বেশি দিন বাঁচবেও না। তারপরও প্রতিশোধ নেওয়ার তাগিদে নিজেকে এখনো শক্ত করে রেখেছে প্রেরণা। যেভাবেই হোক আকাশ, আরমান তালুকদার এবং আরাফ তালুকদারকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেই ছাড়বে সে। লিয়ামের সাথে তাদের পরবর্তী মিশন নিয়ে প্রায় 1.5 ঘন্টা যাবৎ আলোচনা করেছে প্রেরণা ও পিয়াস।
আপাতত আরব তালুকদারকে হত্যা করার প্ল্যান রয়েছে তাদের। এরপর একে একে বাকি দুজনকে হত্যা করবে। আগামীকাল অ্যাকশনের দিন ধার্য করা হয়েছে। রাতের বেলা দীর্ঘ আলোচনা শেষে প্রেরণা নিজের দুর্বল শরীরটাকে বিছানায় এলিয়ে দিল। স্লাইডিং জানালাটা খোলা থাকায় তীব্র শীতল বাতাস সাদা পর্দাগুলো ঠেলে হু হু করে ভেতরে প্রবেশ করছিল। সেই সাথে যাদের স্নিগ্ধ ও রূপালী আলো সোজা প্রেরণার মুখের উপর এসে পতিত হচ্ছে, যা তার সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এদিকে প্রেরণা তন্দ্রাভাবে থেকেও স্পষ্ট অনুভব করছে কেউ যেন দীর্ঘক্ষণ যাবৎ তীক্ষ্ণ ও অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে তাকে অপলকভাবে পর্যবেক্ষণ করছে। ভ্রজোড়া কুঁচকে এলো তার। একটা সময় ঝট করে চোখ মেলে তাকালো প্রেরণা, তবে সামনে কাউকেই দেখতে পেল না সে। তবে বিছানার মাঝে তাকাতেই প্রেরণা দেখতে পেল সেখানে অনেকগুলো ওষুধ এবং একটা চিরকুট লিখে রাখা। প্রেরণা অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে কম্পিত হাতে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো। সেখানে লেখা আছে, নিজের অস্তিত্বকে ধ্বংস করার অধিকার তোমার নেই। আর ভেবো না যে এইডস রোগ হলেই মানুষের সাথে মানুষ মারা যায়। অ্যান্টাইট্রোভিরাল থেরাপি, এআরটি নামে একটা থেরাপি আছে। এটা ভাইরাসের নিয়ন্ত্রণ রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে এবং সংক্রমণ ঝুঁকি কমায়। সঠিকভাবে এখন থেকে চিকিৎসা নিলে 20-30 বছর বা তারও বেশি সময় ধরে বেঁচে থাকা যায়। অনেক ক্ষেত্রে প্রায় স্বাভাবিক জীবনগুলো অতিবাহিত করা যায়। তাই তোমার নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখতে সুস্থ জীবনযাপন করার পাশাপাশি মেডিসিনগুলো নিয়মিত নিতে হবে। আর নিজের প্রতিশোধ পূরণে কখনো পেছাবা হবে না। তোমার অজান্তে কেউ একজন ছায়ার মতো সবসময় তোমার সাথে সাথে থাকবে। চিরকুটটা নামিয়ে রেখে মেডিসিনগুলোর দিকে হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রেরণা। তার মনে অসংখ্য প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। তার রুমে প্রবেশ করে তারই অজান্তে কে এগুলো রেখে যেতে পারে। লিয়াম অথবা পিয়াস এসব করবে না সেটা সম্পর্কে সে নিশ্চিত, কারণ তারা কেউই তার এই রোগ সম্পর্কে জানে না। তাহলে কে করতে পারে? জেহরান, কিন্তু সে তো মৃত। এদিকে জেহরান মৃত এই কথাটা ভাবতেই প্রেরণার বুকটা কেমন যেন ধক করে উঠল। না চাইতেও তার দুচোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। প্রেরণা বিছানা থেকে উঠে জানালার ধারে এগিয়ে গেল। জানালার সামনে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। চাঁদের শুভ্র আলোতে তার অশ্রুপূর্ণ ও ধূসর রঙা চোখ দুটো চিকচিক করে উঠল। লম্বা ও কালো চুলগুলো তীব্র বাতাসে উঠতে লাগলো। চোখে মুখে ক্রমাগত আছড়ে পড়তে লাগলো। প্রেরণা বিড়বিড় করে গম্ভীর স্বরে বলতে লাগলো, আমি তো জীবন্ত অবস্থায় আপনাকে শাস্তি দিতে চেয়েছিলাম জেহরান, যেমনটা আপনি আমাকে প্রতিটা মুহূর্তে দিতেন, হোক সেটা আপনার অন্ধকার ভালোবাসা কিংবা অবসেশনের কারণে। কিন্তু বিশ্বাস করুন, আমি না কখনোই চাইনি আপনি এই পৃথিবী ছেড়ে চলে যান, আমাকে ছেড়ে চলে যান, এভাবে কখনো চলে যান আমি চাইনি। তার উপর আপনার অস্তিত্বের চিহ্ন রেখে গেছেন আমার গর্ভে। কথাগুলো বলে নিজের পেটের উপর এক হাত রাখলো প্রেরণা। সেখানে অশ্রুসিক্ত দৃষ্টিতে অনেকক্ষণ যাবৎ তাকিয়ে রইল সে। হ্যাঁ, আজকে সন্ধ্যাবেলাতেই প্রেগন্যান্সি কিট ব্যবহারের মাধ্যমে প্রেরণা নিশ্চিত হয়েছে যে সে প্রেগনেন্ট, তাও 3 মাসের। জেহরানকে নিজ হাতে গুলি করে তার সাথে বিচ্ছিন্ন হওয়ার দিনে নতুন প্রাণের সূচনা ঘটেছিল প্রেরণার গর্ভে। অনেকদিন যাবৎ গর্ভাবস্থার বিভিন্ন উপসর্গ তার মাঝে দেখা যাচ্ছিল, কিন্তু সে অসুস্থতা ভেবে সেগুলোকে আর পাত্তা দেয়নি। আজকে নিশ্চিত হতে প্রেরণা টেস্ট করায় এবং সেটা পজিটিভও হয়। প্রেরণা নিজের তলপেটে আলতোভাবে হাত বোলাতে বোলাতে মমতাময়ী ও কোমল স্বরে বলতে লাগলো, অন্তত আমার অনাগত নিষ্পাপ অংশটার জন্য হলেও আমাকে ঠিকভাবে চিকিৎসা নিয়ে সুস্থ থাকতে হবে, বেঁচে থাকতে হবে আমায়, যেন ওর মাঝে সংক্রমণের সামান্যতম ঝুঁকিও না থাকে। মা তোমাকে সঠিকভাবে নিজের গর্ভে বড় করে পৃথিবীতে আনবে সোনা, একদম নিরাপদে পৃথিবীতে আসবে তুমি এবং আমার পক্ষ থেকে একটা সুন্দর জীবন উপহার পাবে। এজন্য হলেও আমাকে বেঁচে থাকতে হবে, একদম সুস্থ স্বাভাবিকভাবে। তোমাকে নিয়েই আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবো। প্রেরণা আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলতে বলতে আচমকা ঝরঝর করে কেঁদে উঠল। তবে একটা বারও সে খেয়াল করলো না যে একটি কালো ছায়ামূর্তি এতক্ষণ যাবৎ বেলকনির পাশে অবস্থান করে তার কথাগুলো শুনছিল। কথাগুলো শুনতে শুনতে মূর্তির মতো অবয়বটার শরীরটা থরথর করে কেঁপে উঠেছিল কয়েকবার। প্রেরণার কথা বলা শেষ হতেই কয়েকটা গভীর নিঃশ্বাস ফেলে সেই ছায়ামূর্তি নিঃশব্দে সেখান থেকে প্রস্থান করল। তখন মধ্যরাত্রির দ্বীপ্রহর চলমান।
চারিপাশে নৈশব্দ বিরাজ করছে। আকাশদের বিশাল ম্যানশনটার চারপাশ ঘিরে অসংখ্য কালো পোশাকধারী গার্ড পাহারারত রয়েছে। তাদের প্যাঁচার মতো সজাগ দৃষ্টি সর্বক্ষণ চারিপাশে তীক্ষ্ণভাবে নজর রাখছে। ভেতরে তাদের মালিকরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তবে সেই মালিকেরা ভাবতেও পারছে না তাদের ঘুম হারাম করে দেওয়ার জন্য তিনজন অকুতোভয় মানবী ক্রমশ তাদের দিকে ধেয়ে আসছে। পিয়াস, প্রেরণা ও লিয়াম একত্রে ম্যানশনের চারিপাশে নিজেদের গার্ডসহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা চাইলে প্রকাশ্যে আক্রমণ করতে পারত, তবে এতে শত্রুদের সময় নিয়ে মন মতো হত্যা করতে পারত না তারা। এজন্যই মূলত নিঃশব্দে ও লুকিয়ে লুকিয়ে এত আয়োজন। তবে পথিমধ্যে আকাশদের কিছু গার্ডরা তাদেরকে দেখে ফেলল। ফলস্বরূপ সেখানেই তাদেরকে হত্যা করতে হলো প্রেরণাদের। এভাবে অনেকগুলো গার্ডকে হত্যা করে পরবর্তীতে খুব দ্রুত দোতলায় পৌঁছে গেল তারা। সর্বপ্রথম তাদের নজর গেল আরমান তালুকদার ও আরাফ তালুকদারদের পাশাপাশি অবস্থানরত দুটি রুমের দিকে। আজকে আকাশ ম্যানশনে উপস্থিত নেই, সেটা তারা খুব ভালো করেই জানে। এই দুটো কালপ্রিটকে তাই ইচ্ছে মতো শাস্তি দিয়ে হত্যা করা যাবে। ডুপ্লিকেট চাবি দিয়ে দ্রুত দুই রুমের দরজা খুলে ফেল প্রেরণা, পিয়াস ও লিয়াম। এক রুমে গেল পিয়াস, আরেক রুমে গেল প্রেরণা ও লিয়াম। তারা দেখতে পেল আরমান তালুকদার ও আরাফ তালুকদার অতি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সঙ্গে সঙ্গে সাউন্ড প্রুফ রুমের দরজা দুটো বন্ধ করে দিল তারা। তারপর একে একে তাদের ঘুমন্ত মুখের উপর সবেগে অ্যাসিড ঢেলে দিল। তীব্র যন্ত্রণার ফলে মুহূর্তেই ধড়ফড় করে জেগে উঠল আরমান তালুকদার ও আরাফ তালুকদার। সেই সাথে প্রচণ্ড জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু তাদের সেই আর্তচিৎকার রুমগুলো দেওয়াল পেরিয়ে বাইরে যেতে পারল না। আরমান তালুকদার ও আরাফ তালুকদার তাদের সামনে সাক্ষাৎ মৃত্যুদূতদের দেখতে পেয়ে প্রতিরোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পিয়াস, প্রেরণা ও লিয়াম তাদের দুজনকে একটি রুমে নিয়ে এসে পাশাপাশি বেঁধে ফেলল। আরমান তালুকদার ভয়ার্ত কণ্ঠে বলতে লাগলো, প্লিজ আমাদের ক্ষমা করে দাও তোমরা। প্রেরণা আরমান তালুকদার ও আরাফ তালুকদারের শরীরের উপর ক্রমাগত চাবুকের আঘাত করতে করতে দাঁতে দাঁত পিষে শক্ত কণ্ঠে বলল, মাফ করবো, তা আবার তোদেরকে? অসম্ভব। আরাফ তালুকদার তেজ দেখিয়ে বলতে লাগলো, আকাশ জানতে পারলে কিন্তু কাউকে ছাড়বে না। আগে নিজেরা তো বেঁচে নে, তারপর আকাশের চিন্তা করিস। লিয়াম তাদের মাথার ওপর বন্দুক ঠেকিয়ে শীতল স্বরে বলে উঠল, মৃত্যুর জন্য তৈরি হ তোরা। পেজ আগামীকাল সূর্যোদয় দেখার জন্য আর বেঁচে থাকবি না তোরা। লিয়ামের কথা শুনে আরমান তালুকদার ও আরাফ তালুকদার দুজনেই প্রচন্ড ভয় পেয়ে গেল। তারা কয়েকটা শুষ্ক ঢোক গিলে বারবার বাঁচার জন্য তাদের কাছে আকুতি মিনতি করতে লাগলো। লিয়াম প্রেরণার হাতে একটি ধারালো ছুরি ধরিয়ে দিল। প্রেরণা ছুরি হাতে নিয়ে আরমান তালুকদার ও আরাফ তালুকদারের মুখ বরাবর অনেকগুলো পোঁচ মারতে লাগলো। তারপর সেই ক্ষত স্থানগুলোর উপরে লবণ ও মরিচ ছিটিয়ে দিল। তাদের আর্তচিৎকার ক্রমশ ভারী হয়ে উঠতে লাগলো। প্রেরণাকে অন্য রুমে সরিয়ে দিয়ে লিয়াম ও পিয়াসে মিলে আরমান তালুকদার ও আরাফ তালুকদারদের পোশাক খুলে ফেলে তাদের শরীরের সমস্ত চামড়া ধীরে ধীরে ছিলতে লাগলো। তারপর তাদের পুরো শরীরে অ্যাসিড ঢেলে দিয়ে চামড়া ও মাংস গলিয়ে দিল। এদিকে সীমাহীন যন্ত্রণাদায়ক চিৎকার করতে করতে দুজনের গলা প্রায় বসে গিয়েছে। প্রাণটা যেন গলার মধ্যে কোনো রকমে আটকে রয়েছে। পিয়াস তাদের শুট করে মেরে ফেলতে চাইলে লিয়াম তাকে বাধা দিল। ততক্ষণে প্রেরণা আবারও সেখানে ফিরে এসছে। প্রেরণা ও পিয়াস লিয়ামকে এর কারণ জিজ্ঞেস করলে সে কিছুই বলল না। লিয়াম তাদেরকে বোঝানোর জন্য বলল, যন্ত্রণা সহ্য করতে করতে এরা কিছুক্ষণ পরে মরে যাবে। আমাদের এখন বাসায় ফিরে যাওয়া উচিত। প্রেরণা আপত্তি জানিয়ে বলার চেষ্টা করলো, কিন্তু উইলিয়াম। প্লিজ, কোনো কিন্তু নয় ম্যাম। আপনার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, নিজের প্রতি তো আপনার খেয়াল রাখতে হবে। প্রেরণা আর কিছু বলল না। পিয়াস বোনকে সাথে নিয়ে গাড়িতে উঠে বসলো। লিয়াম ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে গেল। সেখানে আকাশদের অনেকগুলো গাড়ির মৃত লাশ পড়েছিল। এদিকে তারা চলে যেতে আরমান তালুকদার ও আরাফ তালুকদারের রুমের ভেতর একটি ছায়ামূর্তি প্রবেশ করলো। চমকে উঠে তাকে দেখা মাত্রই মৃতপ্রায় আরমান তালুকদার ও আরাফ তালুকদারের এবার যেন সত্যি সত্যি শরীর থেকে আত্মা বেরিয়ে যাওয়া জোগাড় হলো। ছায়ামূর্তিটি এসে গ্লাভস হাতে তাদের মুখ বরাবর অনেকগুলো পাঞ্চ মারল। এতে করে তাদের সমস্ত মুখ রক্তে ভেসে গেল। অ্যাসিডে ঝলসানো শরীরে ছায়ামূর্তিটি এবার অসংখ্য সূচ বিঁধাতে লাগলো।
তারপর জীবন্ত অবস্থায় তাদের মাংস অল্প অল্প করে কাটতে লাগলো। একসময় সেখান থেকে অঙ্গ প্রত্যঙ্গ বের করতে লাগলো। আরমান তালুকদার ও আরাফ তালুকদার সীমাহীন শারীরিক যন্ত্রণা সহ্য করতে করতে এক পর্যায়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ছায়ামানবটি দুজনের সমস্ত শরীরের উপর অ্যালকোহল ঢেলে দিল। তারপর দিয়াশলাই দিয়ে তাদের দুজনের শরীরে আগুন ধরিয়ে দিল সে। তারপর অত্যন্ত নিষ্ঠুর হাসি হেসে রুম থেকে বেরিয়ে এলো। দুটি পাপিষ্ঠ দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। সেই সাথে সমস্ত রুমটা দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। বাইরে থাকা অবশিষ্ট গার্ডরা দ্রুত গতিতে রুমের দিকে ছুটে আসতে লাগলো। ছায়ামানবটি ঝড়ের গতিতে সেখান থেকে সরে গিয়ে অনেক দূরে অবস্থান করে প্রাণ ভরে দেখতে লাগলো সে ভয়ঙ্কর সুন্দর দৃশ্যখানি। পরদিন সকালে সমস্ত টিভি চ্যানেল জুড়ে আরমান তালুকদার ও আরাফ তালুকদারের বীভৎস মৃত্যুর সংবাদ প্রচার হতে লাগলো। প্রেরণা মনোযোগ সহকারে সেটা দেখছিল। তার সাথে পিয়াস এবং লিয়ামও দাঁড়িয়েছিল। প্রেরণা লিয়াম ও পিয়াসের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলতে লাগলো, এদের মৃত্যুর যে বিবরণ শুনলাম তাতে তো আমরা যেভাবে মেরেছি সেভাবে মনে হচ্ছে না। আমাদের চেয়েও বীভৎসভাবে কেউ হত্যা করেছে এদেরকে, কিন্তু কে বা কারা করেছে এমনটা? সমস্ত রুম এমনকি বাড়ির অর্ধেক অংশ আগুনে জ্বলে পুড়ে রীতিমতো ছাই হয়ে গিয়েছে। লিয়াম বাঁকা হাসি হেসে নির্লিপ্ত স্বরে বলল, এত ভাবছেন কেন ম্যাডাম? পাপীরা তাদের পাপেরই শাস্তি পেয়েছে। স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট নয় কি? স্যাটিসফ্যাকশন তো অবশ্যই পেয়েছি, তবুও লিয়াম একটা প্রশ্ন থেকেই যায়, আমরা ছাড়া তাদের আর কি এরকম শত্রু থাকতে পারে যে এমন নির্মমভাবে তাদেরকে হত্যা করবে? সেটা আমরা খুঁজে বের করে ফেলতে পারবো। সে যেই হোক, নিশ্চয়ই আমাদের বন্ধু কেউই হবে। এত টেনশন নেওয়ার কিছু নেই। কিন্তু আকাশ তো থেমে থাকবে না, সে তার বাপ চাচার হত্যার প্রতিশোধ অবশ্যই নিয়ে ছাড়বে। আমরা তো সেটাই চাই, সে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হোক। তখন সে নিজে থেকে আমাদের কাছে ধরা দিবে আর আমরা তাকে তার বাপ চাচার মতো করেই নির্মম মৃত্যু উপহার দিব। গোটা একটা দিন পেরিয়ে গেছে। আকাশ প্রতিশোধ নিতে খ্যাপা ষাঁড়ের মতো প্রেরণাদের অবিরাম খুঁজে যাচ্ছে। তবে আপাতত প্রেরণারা নিজেদের একটি গোপন আন্ডারগ্রাউন্ডে অবস্থান নিয়েছে বলে তাদেরকে আকাশ খুঁজে পাচ্ছে না। মোক্ষম সময়ে প্রতিশোধ নেওয়ার জন্য তারাও আবার বেরিয়ে আসবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তখন নিস্তব্ধ অন্ধকার অমাবস্যার রাত্রি চলমান। প্রেরণা গভীর ঘুমে নিমজ্জিত রয়েছে। বেবি পিঙ্ক কালারের ড্রিম লাইটের মৃদু ও মায়াবী আলো তার সমস্ত শরীর ও চেহারার ওপর পতিত হয়ে এক অপার্থিব সৌন্দর্যের অবতারণা করছে। এরই মধ্যে হঠাৎ করে তার রুমের দরজা বাইরে থেকে খুলে গেল। একটি অবয়ব নিঃশব্দে তার রুমে প্রবেশ করে ধীর পায়ে প্রেরণার দিকে এগিয়ে এলো। বিছানার সামনে হাঁটু গেড়ে বসে প্রেরণার মুখপানে গভীর ও পলকহীন দৃষ্টি বুলিয়ে রাখল সেই অবয়ব। নিজের কম্পিত হাতখানা এগিয়ে নিয়ে প্রেরণার চেহারা জুড়ে ধীরে ধীরে স্পর্শ করতে লাগলো সে। এরপর আরেকটু এগিয়ে গিয়ে প্রেরণার কপাল বরাবর দৃঢ় একটা চুম্বন বসিয়ে দিল সে। তবে প্রেরণা নড়ে চড়ে উঠতে সে দ্রুত পদে বাইরে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই প্রেরণা সম্পূর্ণ সজাগ হয়ে গিয়ে তার এক হাত খপ করে ধরে ফেলল। প্রেরণা মুহূর্তে বিছানায় উঠে বসে সে অবয়বের উদ্দেশ্যে দৃঢ় স্বরে জিজ্ঞেস করে উঠল, কে আপনি? এই সময় আমার রুমে কি করছেন? ছায়ামূর্তিটি তার পানে ফিরে তাকালো। কালো হুডি ও জিন্স পরিহিত অবস্থায় তার সমস্ত শরীর ও মাথা ঢাকা রয়েছে। মুখেও কালো মাস্ক পরা। চোখ দুটি কেবল দৃশ্যমান, তবে গাঢ় কালো বর্ণের গভীর ও তীক্ষ্ণ চোখ দুটি চিনতে পেরে প্রেরণার বুকটা মুহূর্তেই ভীষণভাবে ধক করে উঠল। সেই সাথে তার শক্ত চোখ দুটি অনেকটা কোমল হয়ে উঠল। প্রেরণা উঠে দাঁড়িয়ে অবয়বটিকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই সেই অবয়ব দ্রুত দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। প্রেরণাও ছাড়ার পাত্রী নয়, সেও দ্রুত অবয়বটির পিছু পিছু দৌড়াতে লাগলো। তার তলপেটে কিছুটা ব্যথা অনুভূত হতে লাগলো, কিন্তু সেটাতে সে পাত্তা দিল না। অবয়বটি প্রেরণার রুম ছাড়িয়ে করিডর দিয়ে দৌড়ে রুপটপের সিঁড়ি বেয়ে ক্রমশ উপরে উঠতে লাগলো। প্রেরণা তার পিছু পিছু সমান তালে ছুটতে লাগলো। সে চিৎকার করে করে তাকে থামতে বলছে, কিন্তু অবয়বটি কিছুতেই থামছে না। একসময় রুপটপে পৌঁছে গিয়ে অবয়বটি রেলিং ঘেঁষে নিচে লাফ দিতে যাবে, ঠিক তখনই প্রেরণা নিজের গলায় ধারালো একটি চাকু ধরে ফেলে চিৎকার করে বলে উঠল, আজকে যদি আপনি এখান থেকে চলে যান তাহলে ঠিক এই মুহূর্তে আমি নিজের গলায় ছুরি চালিয়ে দিয়ে আত্মহত্যা করব বলে দিলাম।
আর এর জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবেন আপনি। প্রেরণার এই কথা শুনে মুহূর্তে অবয়বটির পদযুগল থেমে গেল। সে রেলিংয়ের ওপর স্থির হয়ে সেভাবেই দাঁড়িয়ে রইল। প্রেরণার চোখে চোখ রেখে তাকালো সে। প্রেরণা সীমাহীন উত্তেজনায় থরথর করে কাঁপছে। অবয়বটি নির্জীব চোখ জোড়ায় হঠাৎ করে অনুভূতির দেখা পেল প্রেরণা। ফলে সে নিজের গলার চাকুটা আরো শক্ত করে চেপে ধরল। অবয়বটি চোখ দুটো খিচে বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে রেলিং থেকে নেমে ধীর পায়ে প্রেরণার দিকে এগোতে লাগলো। অবয়বটি যত কাছে এগোচ্ছে প্রেরণার হৃদস্পন্দন ঠিক ততই বাড়ছে। হঠাৎ করে অবয়বটি প্রেরণার একদম কাছাকাছি এসে থামলো। তারপর এক ঝটকায় প্রেরণার গলা থেকে চাকু ছিনিয়ে নিয়ে তার দুই হাত পিছমোড়া করে চেপে ধরল সে। সেই সাথে প্রেরণার পিঠ নিজের বুকের সাথে সজোরে চেপে ধরল। প্রেরণা হঠাৎ এমন আক্রমণে ব্যথা পেয়ে কিছুটা আর্তনাদ করে উঠল। অবয়বটি তার ঘাড়ে নিজের চিবুক ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। অবয়বের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস ত্বকে আছড়ে পড়ায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠতে লাগলো প্রেরণা। অবয়বটি হঠাৎ শীতল ও হাসকি স্বরে বলে উঠল। কনস্টান্সেল, প্রেরণার সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল অতি পরিচিত কণ্ঠস্বরটি শ্রবণ করতে পেরে। মুহূর্তে চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে দুপোটা উষ্ণ অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। প্রেরণা ভাঙা অথচ আবেগপ্রবণ কণ্ঠে বলে উঠল। জেহরান, জেহরান হঠাৎ করে কয়েক কদম এগিয়ে গিয়ে প্রেরণাকে দেওয়ালের সাথে চেপে ধরল এবং তার দুই হাত একত্রিত করে মাথার ওপর তুলে ধরল। তারপর নিজের মাস্ক খুলে নিয়ে প্রেরণার ঠোঁটে নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। জেহরান প্রেরণাকে এতটাই আগ্রাসীভাবে চুম্বন করতে লাগলো যে প্রেরণার শ্বাস নিতে রীতিমতো কষ্ট হতে লাগলো। তবুও তাকে বাধা দিল না সে। এই যন্ত্রণার সাথে একটা অদ্ভুত সুখানুভূতি মিশ্রিত রয়েছে। পাক্কা 8 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পর জেহরান প্রেরণার ঠোঁটজোড়া ছেড়ে দিল। তারপর প্রেরণার কপালে নিজের কপাল ঠেকিয়ে রাখল। দুজনেই চোখ বন্ধ করে রেখেছে এবং একে অপরের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস তাদের চোখে মুখে সবেগে আছড়ে পড়ছে। অবশেষে চোখ মেলে তাকালো দুজন। অমাবস্যার আবছা অন্ধকারের মাঝেও তারা একে অপরের চেহারা যেন স্পষ্ট দেখতে পাচ্ছে। প্রেরণা হঠাৎ করে বাঁধ ভাঙা ভাবে কেঁদে উঠে বলতে লাগলো। আপনি এতদিন যাবৎ কোথায় কোথায় গায়েব হয়ে গিয়েছিলেন জেহরান? কেন এভাবে আড়াল হয়ে গিয়েছিলেন আপনি? আমার কথা একবারও ভাবেননি আপনি? আমাদের সন্তানের কথা ভাবেননি একবারও? মুখ ফসকে আবেগপ্রবণ কণ্ঠে কথাগুলো বলে ফেললেও পরক্ষণে প্রেরণা যখন সম্বিত ফিরে এলো তখন সে মাথা নিচু করে চুপ করে গেল। জেহরানকে নিয়ে এত আবেগপ্রবণ কথা বলা অন্তত তার মুখে মানায় না। জেহরান প্রেরণা চিবুক ধরে তার মুখখানা নিজের মুখের দিকে ঠেকিয়ে হিমশীতল স্বরে আওড়ালো। আমাকে মিস করছিলে বলছে কনস্টান্সেল? আমাকে ভালোবাসতে শুরু করেছো নাকি? প্রেরণার কঠোর দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে কাট কাট কণ্ঠে বলল। আপনি থাকা বা না থাকাতে আমার কিচ্ছু যায় আসে না মিস্টার জেহরান আদনান। সেটা তো কয়েকদিন যাবৎ নিজ চোখে আমি অবলোকন করলাম। তার মানে আপনি গোপনে লুকিয়ে লুকিয়ে আমার স্টক করছিলেন? কাইন্ড অফ। জেহরান তারপর প্রেরণার পেটের দিকে তাকিয়ে সেখানে হাত বুলিয়ে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো। আমাদের ছোট্ট সোনামনের পৃথিবীতে আসছে বলছে। প্রেরণা জেহরানের মুখের সামনে নিজের তর্জনী আঙ্গুল উঁচিয়ে কঠোর স্বরে বলল। আমার আমার সন্তানের উপর আপনার কোনো অধিকার নেই, বুঝেছেন আপনি? জেহরান আচমকা প্রেরণা চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। তারপর দাঁতে দাঁত পিষে শক্ত কণ্ঠে বলে উঠল। শুধু আমার সন্তান কেন, তোমার উপর আমার সম্পূর্ণ অধিকার রয়েছে। সেটা তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না কনস্টান্সেল। সমুদ্রের বালুময় তটে একসঙ্গে অবস্থান করছে জেহরান ও প্রেরণা। সমুদ্রের উত্তাল ঢেউয়ের ঝঙ্কার বারংবার তাদের কর্ণকুহরে আছড়ে পড়ছে। সেই সাথে শীতল বাতাস প্রতিনিয়ত তাদের গায়ের উপরে আছড়ে পড়ছে। প্রেরণা বারবার চেষ্টা করছে এখান থেকে ছুটে পালানোর জন্য, কিন্তু জেহরান তাকে নিজের সঙ্গে আটকে ধরে রেখেছে। প্রেরণা ছটফট করতে করতে বলল। ছাড়ুন আমায় বলছি জেহরান, আমি আপনার সাথে এখানে একটা মুহূর্ত থাকতে চাই না। জেহরান প্রেরণার কোমর শক্ত করে ধরে তাকে নিজের সাথে আরো জোরে মিশিয়ে নিয়ে উত্তপ্ত কণ্ঠে বলতে লাগলো। কিন্তু আমি তো সারাটা জীবনভর তোমাকে সাথে নিয়ে থাকতে চাই। কিন্তু আমাকে নিয়ে বেশি দিন বাঁচার সাহায্যে আপনার পূরণ হবে না মিস্টার জেহরান আদনান। না আমি বেশি দিন বাঁচবো আর না আপনি বেশি দিন বাঁচবেন। জেহরান কিছুক্ষণ স্থির দৃষ্টিতে প্রেরণার মুখপানে তাকিয়ে রইল।
প্রেরণা মলিন হেসে বলল, আমি মরণঘাতী এইচআইভি ভাইরাসে আক্রান্ত। আপনার শরীরেও সেই একই রোগের জীবাণু অবস্থান করছে। জোর করে আমার সাথে মিলিত হতে চাইতেন না আপনি? এটাই কাল হলো আপনার জন্য। যদি জানতেন আমার দেহের ভেতরে এমন ভাইরাস আছে তাহলে হয়তো আমায় ছুঁয়েও দেখতেন না। জেহরান প্রেরণার গলার ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিয়ে সেখানে জোরে একটা কামড় বসিয়ে দিল। প্রেরণা দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে নিল। জেহরান তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস স্বরে আওড়ালো,